জীবনে কিছু গল্প থাকে যেগুলো পরিস্থিতির সময় আর মন মানসিকতা আপনাকে কাউকে এসব বলতেও দেবে না, আবার না বলেও আপনি থাকতে পারবেন না। আজকে আমার সাথেও ঠিক তেমন কিছু হয়েছে। আমি সব কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এমন একটা পরিস্থিতির সম্মুখীন হব সেটা কখনো কল্পনাও করতেও পারিনি। আমার এরকম কিছু বলার জন্য আপনাদের সাথে আমাদের যেতে হবে আজ থেকে প্রায় 6 মাস আগের ঘটনাতে। তার জন্য অবশ্যই ফ্ল্যাশব্যাকে যেতে হবে। শহরের নামকরা বিজনেসম্যান আফজাল সাহেবের প্রথম আর বড় সন্তান হিসেবে ঈশান বরাবরই বাবার ব্যবসাটা সামলে আসছে। শহরের বাহিরে যে ফ্যাক্টরিটা ছিল, আজকে সেখান থেকে শ্রমিকদের সাথে কথাবার্তা বলে আসতে বেশ খানিকটা সময় লেগে গেল। আসার সময় মনে হয়েছিল যে কপালটা খুবই খারাপ, কারণ অর্ধেক রাস্তাটা আসতেই হঠাৎ করে গাড়িটা নষ্ট হলো। আশেপাশে কোথাও কিছু দেখাও যাচ্ছে না। শেষের গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল ছেলেটা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা বাসকে আসতে দেখে ঈশান ইশারা করে থামালো। এবার ড্রাইভারও ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইজান, আপনি বাসে করে চলে যান, আমি গাড়ির চাকাটা সারিয়ে নিয়ে চলে আসব। তুমি শিওর তো আসতে পারবে? কোনো সমস্যা হবে না? নাকি আমি বাসায় গিয়ে লোক পাঠাবো? ভাইজান, আমি পারবো। আগেও তো কতবার এমনটা হয়েছে, চিন্তা করবেন না, আপনি চলে যান, অনেক ধকল গেছে আজকে। ঈশান ড্রাইভারের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে তারপর বাসে উঠে গেল। বাসে উঠেই একটা জায়গা ফাঁকা পেয়ে সেখানে বসে পড়ল। কিছুক্ষণ যাবৎ ফোন চালাচ্ছে। মনে হচ্ছে বাসে যাতায়াত একটু বেশিই কষ্টকর। কিছু করার নেই, এই লোকাল বাসেই এখন যেতেই হবে, না হলে যে আজকের বাড়ি ফেরাটা মুশকিল হয়ে যাবে। এই নির্জন রাস্তাতে তেমন কিছু দেখাও যাচ্ছিল না। অনেকক্ষণ যাবতই অপেক্ষা করে শেষে নিরুপায় হয়ে উঠতেই হলো। আরও আধা ঘন্টা পরে বাসটা শহরে ওদের অফিস থেকে কিছুটা দূরে আসতেই একটা মেয়ের মাঝখানে আসলো। বাসটা যখনই ব্রেক করলো তখন ঈশান সামনের দিকে তাকালো, কে উঠেছে সেটা দেখার জন্য। সামনের দিকে তাকালো, এক সুন্দরী রমণী উঠল বাসে। অবশ্য বাসের মাঝখান থেকে ঈশান আর চোখে একবার তাকিয়ে থেকে দেখলো মেয়েটা হিসাব করা, শাড়ি পরেছে, দেখতে দূর থেকে অসম্ভব রকমের সুন্দরী লাগছে। তবে কাছে এসে যখন অন্য পাশের সিটটাতে বসলো তখন মনে হতে লাগলো আসলে বাসে একটা পরি উঠেছে। ঈশানও ফ্যালফ্যাল করে মেয়েটার দিকে তাকিয়ে রইল, আর তাতেই চোখ জোড়া বেরিয়ে এসে হাতে চলে আসার উপক্রম হলো। মেয়েটা দেখতে আগুন সুন্দরী, অসম্ভব রকমের কিউট, যাকে বলে এক কথায় পরি। মেয়েটা হয়তো খেয়াল করেনি যে ঈশান ওর দিকে এমন চোখ বড় বড় করে তাকিয়ে আছে, না হলে হয়তো তখনই লজ্জায় শেষ হয়ে যেত। ঈশানের মনে হতে লাগলো যে এসব কি হচ্ছে। ও আশেপাশে চোখ জোড়া ফিরিয়ে নিয়ে দেখলো বাসে তেমন কেউ লক্ষ্য করছে না, যে যার মতো নিজেদের কাজে ব্যস্ত আছে। তবে মেয়েটার সামনের দিকে তাকিয়ে আছে আনমনে। এত কিছু সৌন্দর্য আর এত কিছু পারফেক্টের মধ্যে একটা জিনিস ঈশান লক্ষ্য করলো, মেয়েটার মুখে কেমন যেন একটা বিষণ্ণতার ছাপ। তাহলে কি বয়ফ্রেন্ডের সাথে কিছু হয়েছে, নাকি অন্য কোনো ঝামেলা হয়েছে? কথাটা ভেবেই ঈশানের হাওয়াটা ফুঁস হয়ে গেল। 15 মিনিট বাস চলার পর মেয়েটা কিছুটা দূরেই নেমে গেল। জানালা দিয়ে যতদূর চোখ যায় ঠিক ততদূর অবধি মেয়েটাকে দেখতে লাগলো ঈশান। তারপর যখনই দৃষ্টির অগোচরে চলে গেল, ছেলেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। জানি না আজকে কি হলো, তবে মেয়েটাকে দেখে কেমন হঠাৎ করে আজকে চোখ আটকে গেল। আরও মিনিট 10 বাস চলার পর ঈশানও বাস থেকে নেমে গেল। তারপর বাসে এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দাঁড়ালো। ছেলের হাতে ব্লেজারটা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আর বেশ খানিকটা বিরক্তি চোখে মুখে দেখেই আম্মু ঈশানের থেকে ব্লেজারটা নিতে নিতে বলল, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? আর বাসায় আসলে গাড়ির কোনো শব্দও হলো না, গাড়িটা দেখতেও পাচ্ছি না, হেঁটে আসলে নাকি? না আম্মু, গাড়িটা নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে এমন জায়গায় গাড়ি নষ্ট হলো যে নিয়ে আসা সম্ভব হয়নি, তাই বাসে করে এসেছি। যাও তো, মজা করো না, কার গাড়িতে করে এসেছে সেটা বলো। আর তার গাড়িতে মনে হয় এসি ছিল না, তাই না? সেজন্য এরকম করে ঘেমে নেই, একাকার হয়েছো। না আম্মু, লোকাল বাসে করে এসেছি। বিশ্বাস না হয় ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখো। আর পুরোটা রাস্তায় এসেছি। আমি কি সত্যিই দেখছি, নাকি তুমি আমাকে বানিয়ে বানিয়ে বলছো?
আম্মু, তুমিও না কিসব বাজে বাজে কথা বলো। যাও তো, আমি ফ্রেশ হয়ে আসি। আমার জন্য তৈরি করো, খুব খিদে পেয়েছে। ঈশান রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেটে গা এলিয়ে দিতেই মনে হতে লাগলো জানি না আজকে কী জন্য গাড়িটা নষ্ট হলো, আর কী জন্য এই মেয়েটার সাথে আমার দেখা হলো। আর কখনো দেখা হবে কি না তাও জানি না। তবে এত এত মেয়ে যেখানে আমার চোখ জোড়া আটকাতে পারেনি, সেখানে কিনা এই মেয়েটা আমাকে থমকে দিয়েছিল। পুরো কয়েকটা মিনিট যাবৎ আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। কি আছে ওই মেয়েটার মধ্যে এমন, যার জন্য আমার চোখ জোড়াকে একদম স্তব্ধ করে দিল? এত এত মেয়ের প্রপোজাল, এত এত মেয়ের পেছনে পড়ে থাকাটা, সেটা সহ্য করতে পারলাম না। আর আছে কিনা আমারই শহরের একটা মেয়েকে দেখে চোখ জোড়া আচমকায় আটকে গেল। মেয়েটা মনে হয় আশেপাশে কোথাও একটা জব করে। বাই দ্য ওয়ে, আমি মেয়েটাকে নিয়ে এত ভাবছি কেন? তাহলে কি কিছু হতে চলেছে? প্রথমবার দেখা মেয়েটার সাথে তাতেই মনে হয়েছে আশেপাশে কোথাও থাকতে পারে, আবার হয়তো কোথাও বেড়াতে আসতেও পারে। কথাটা ভেবেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো ঈশান, কিন্তু মন থেকে সরাতে পারছে না মেয়েটাকে। এরই মাঝখানে আম্মু ডাকতেই ছেলেটা ভাবনা চিন্তা বাদ দিয়ে নিচে এসে দেখলো আম্মু ডাইনিংয়ে বসে আছে। ঈশান এসে চেয়ার টেনে বসতেই আম্মু ওর দিকে খাবার এগিয়ে দিল। ঈশান অবাক চোখে তাকাতেই আম্মু মুচকি হেসে পাশে বসে খাইয়ে দিতে লাগলো। এই হয়েছে এই বদ অভ্যেস, এই ছেলেকে প্রত্যেকটা সময় খাইয়ে দিতে হবে, আর খাইয়ে না দিলে খাবেই না। কথাগুলো ভেবেই আম্মুর মাথায় অন্য হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এভাবে আর কতদিন যাবে? এবার তো অন্তত তো বিয়ে করে নাও। সে এসে আমাকে উদ্ধার করুক, বউ এসে রোজ খাইয়ে দিক, আর আমাকেও একটু সময় দিক। তোমার বোন তো এদিকে ওদিকে দৌড়ে বেরিয়েছে, তুমি তো তাও সন্ধ্যা সন্ধ্যায় বাসায় ফিরলে, সে এখনও বাসায় ফেরেনি জানো? মানে কি, ওর কলেজে ছুটি হয়েছে সেই দুটোয়, আর বজ্জাত মেয়ে এতক্ষণ অবধি বাইরে কি করছে? নিশ্চয়ই কোনো ছেলের সাথে প্রেম ভালোবাসায় জড়িয়েছে। দেখো গিয়ে, আজকে আসুক একবার বাড়িতে, ওর তো হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম, বলল তেমন কিছু নেই। আর থাকলে আমি সেটা জানতে পারতাম। আমি আগেই তোমার আব্বুকে জানিয়ে রেখেছিলাম। তোমার বোনের পিছনে সে লোক লাগিয়ে রেখেছে, তোমার এ নিয়ে টেনশন করতে হবে না। কিন্তু মেয়ে মানুষ, তারপরেও আমাদের সবসময় চোখ কান খোলা রেখে চলতে হোস। যদি মেয়েকে কেউ ট্রেপে ফেলে? বাহ, আমার থেকে আমার আব্বুর চিন্তা ভাবনা দেখি এক কদম এগিয়ে। এর মাঝখানে দরজা দিয়ে কেউ একজন ঢুকতে ঢুকতে বলতে লাগলো, কার কথা আলোচনা করছো তোমরা? সুইটি এগিয়ে এসে এবার ডাইনিংয়ে দাঁড়াতেই ঈশান ওর কান ধরে টেনে পাশে বসালো। তারপর কানটা মলে দিয়ে বলতে লাগলো, তোকে বলেছি না তুই তাড়াতাড়ি বাসায় আসবি? রোজ রোজ এত দেরি হয় কী জন্য? হ্যাঁ, আমার মতো অফিসে গিয়েছিলি? ভাগ্যিস কোনো অফিসের দায়িত্ব দেওয়া হয়নি, না হলে তো আর তোকে খুঁজেই পাওয়া যেত না। ভাইয়া ছাড়ো, লাগছে। আসলে আজকে একটা ক্লাস টেস্ট ছিল, তারপর বান্ধবীর সাথে আড্ডা দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর ফেরার সময় সবাই মিলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসেছি, সেজন্যই দেরি। আর তোমরা বলছো যে আমি কি না অফিসে যাব? আমি খুব শীঘ্রই খোঁজখবর নিচ্ছি কোন ছেলের পেছনে পড়ে আছো, যার জন্য এখন বাসার কথা মনে থাকে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোনো ছেলের পেছনে পড়ে থাকবো? আমি লেখাপড়া করি, কুল পাই না, আর সেখানে কি না আজে বাজে ছেলেদের পেছনে পড়ে থাকবো? সে তো দেখাই যাবে, দিন শেষে এসে দেখা যাবে কোনো আজে বাজে ছেলের পাল্লায় পড়ে লাইফটাই নষ্ট করবে। তোমরা থামবে? তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। আর তোমাকে না বলেছি ওর চিন্তা না করে তোমার চিন্তা করো। এখন অন্তত তো বিয়েটা করে নাও। 25টা বছর একা পার করলে, আর কতদিন একা পার করার ইচ্ছা আছে বলো তো? ভাবছি, কিন্তু তার জন্য কয়েকটি দিন সময় দাও। এই করে করে সময় তো পেরিয়ে গেল 25টা বছর। আর কদিন সময় লাগবে তোমার শুনি? তোমাকে সময় দিলে তোমার সময়টা আদৌ আসবে কখনো, সেটা নিয়েই আমার সন্দেহ আছে। আম্মু খাইয়ে দেওয়া শেষ হলে ডাইনিংয়ে নিয়ে এসে টিভি দেখতে আরম্ভ করলো ঈশান। রাতে আব্বু আম্মুর সাথে খাওয়া দাওয়া শেষ করে তারপর রুমে এসে ঘুম দেওয়ার জন্য যখনই পেটে গা এলিয়ে দিল, চোখ জোড়া বন্ধ করতেই সেই রমণী, সেই অফসরি চেহারাটা চোখের সামনে জ্বলজ্বল করতে লাগলো। মনে হচ্ছে এই বুঝি ওকে দেখে হাসছে মেয়েটা, কিন্তু তখন তো হাসতে দেখেনি মেয়েটাকে।
কখনো হাসে না। এসব আজে বাজে চিন্তা ভাবনা করতে করতেই ঈশান ঘুমিয়ে পড়ে। পরদিন উঠতে একটু লেট হয়ে গেল, তবে আম্মু এসে ডেকে দিতেই ছেলেটা তাড়াহুড়ো করে রেডি হলো। আম্মু ব্রেকফাস্ট খাইয়ে দিতেই ঈশান আম্মু থেকে বলে তারপর বাসা থেকে বেরিয়ে গেল। গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই মনে হলো কালকে বাসে করে যাওয়ার সময় সেই রমণীর সাথে দেখা হয়েছিল। যদি আজকেও ঠিক তেমন করে হয়ে যায়, আর ভাগ্য গুণে যদি দেখা হয়ে যায়। আগে কখনো দেখেনি, অবশ্য আগে তো কখনো বাসেই যায়নি। মেয়েটা হয়তো বা বাসেই যাতায়াত করে আর আশেপাশের কোথাও জব করে, রোজ বাসায় আসা যাওয়া করে। ঈশানের চিন্তা ভাবনা যদি ভুল না হয় তাহলে হয়তো মেয়েটার সাথে আজকে দেখা হয়ে গেলেও যেতে পারে। ঈশান ড্রাইভারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে তোমার ছুটি, তুমি যদি পারো আজকে বোনকে আনতে চাও, আর অবশ্য আমাদের দ্বিতীয় ড্রাইভার আনতে গেছে। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি আজকে রেস্ট নাও আর দেখো বাসায় কি লাগে না লাগে। ড্রাইভার অত্যন্ত খুশি হলেন। ঈশান ওনার কাঁধের উপর হাত রেখে চলে যেতেই ভদ্রলোক একটু হাসলেন। এত বড় লোকের ছেলে হওয়ার সত্ত্বেও কোনো অহংকার ছেলেটার মধ্যে নেই, তাই তো একটু অবাক হয়। ঈশান এগিয়ে এসে এবার কিছুটা হেঁটে আসতেই কালকে সেই বাসটা খুঁজে পেল না। তবে সেই একই নামের বাসে উঠে গিয়ে মাঝখানের দিকটায় একটা ফাঁকা জায়গায় সিট পেল। তারপর সেখানে বসে কিছুটা দূর অবধি আসলো। এরই মাঝখানে বাসটা হঠাৎই থামলো। অন্যদিকে ঈশানের মনে হচ্ছিল কালকে সেই মেয়েটা হয়তো আজকে আর উঠবে না, আর না কখনো দেখা হবে। ভাবনার অবসর ঘটল কারো কথার শব্দে। ঈশান সামনের দিকে তাকিয়ে দেখলো কালকে সেই রমণীর সামনে দাঁড়িয়ে আছে আর ওকে সাইড দেওয়ার জন্য বলছে। প্রথম কয়েকবার ডাকলেও মেয়েটার দিকে খেয়াল না করলে পরক্ষণে যখন তৃতীয়বার ডাকলো ঈশান পুরোপুরি সরে যেতে এবার মেয়েটা পিছনের দিকের একটা জায়গায় গিয়ে বসলো। আজকে মাঝখানের দিকটায় পাশে কিংবা আশেপাশে আর সামনের দিকে কোনো সিট ফাঁকা ছিল না। মেয়েটা একদম শেষের দিকটায় নিয়ে বসেছে। ঈশান ভেবেই নিয়েছিল হয়তো মেয়েটার সাথে আর দেখা হবে না, কিন্তু কি হয়েছে ওর সাথে সেটা নিজেও বুঝতে পারছে না। মেয়েটা বাসে উঠতেই কেমন যেন একটা অজানা চিন্তা দূর হয়ে গেল। এক প্রশান্তির হাওয়া বয়ে গেল ভিতরে। মনে হলো এরকম স্নিগ্ধ আর সুন্দর ফুলকে আগে কখনো দেখেনি, তবে কালকেই প্রথম সাক্ষাৎ। ঈশান বারবার পিছনের দিকে তাকিয়ে ওই মেয়েটার দিকে খেয়াল করছে না। আরও 15 মিনিট বাসে থাকার পর মেয়েটা নেমে গেল। আশেপাশে হয়তো কোনো অফিসে জব করে, দেখতে হচ্ছে ব্যাপারটা। কথাগুলো নিয়ে ভাবতে লাগলো ঈশান। একটু বাদে অফিসের সামনে আসতেই বাসটা থামলো। ঈশান বাস থেকে নেমে অফিসের ভিতর চলে গেল। দারোয়ান এসে গেটটা খুলে দিতে ওকে দেখে বেশ অবাক হলো। হেঁটে আসতে দেখে সালাম দিলে ঈশান সালামের উত্তর দিয়ে ভিতরে চলে গেল। গত 1 সপ্তাহ যাবৎ এই চলছে ঈশানের সাথে। কখনো সকালে দেখা হয়েছে তো কখনো বাসায় যাবার সময় মেয়েটার সাথে দেখা হয়েছে। অবশ্য সকালে না দেখা হলে বিকেলে হয়েছে, বিকেলে না হলে সেদিন সকালে আগেই হয়ে নিচ্ছে। তবে যখন মেয়েটার সাথে দেখা হয় তখন কেমন যেন এক অজানা প্রশান্তি মনে বয়ে যায়। মনে হয় এর সাথে আগে কোনো দিনও দেখা হয়নি মেয়েটার সাথে। মনে হয় এর সাথে আগে কেন দেখা হয়নি তার, হয়তো এতদিন ধরে এই মেয়ের জন্যই অপেক্ষা করছিল ঈশান। কথাগুলো ভাবছে ঈশান আর অফিসে বসে অযথাই কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আদৌতে মনোযোগ দিতে পারছিল না। অফিস থেকে বেরোনোর সময় হয়ে এসেছে, কিন্তু আরও মিনিট 15 পরে হয়তো ছুটি হবে। এরই মাঝখানে এক বন্ধুর নাম্বার থেকে কল আসতেই ঈশান রিসিভ করে কানে দিল। ওপাশ থেকে মেহেদি বলতে আরম্ভ করে, বন্ধু, অনেক দিন দেখা হয় না। ভাবছিলা আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তো ওর সাথে তোদের পাড়ার মোড়ে বসে আড্ডা দিব বলে। আমার সাথে একটু দেখা করতে পারবি আজ? এতদিন বাদে তুই আমাকে দেখা করতে বলছিস, আবার বলছিস আমি দেখা করতে পারবো কি না। আমি এক্ষুনি আসি, তবে তুই অফিসের সামনে থাক, আমি তোকে পিক করব, তবে গাড়িতে করে নয়, বাসে। মানে কি? বিশিষ্ট ব্যবসায়ী আফজাল সাহেবের ছেলে বলেছে কি না এরকম কথা বলছে? সে বাসে যাবে, এসব মানুষ শুনলে নিতে পারবে। কি হয়েছে বলতো ঘটনাটা? আজে বাজে বকিস না, আমি আসছি, তুই দাঁড়া অফিসের সামনে।
ঈশান অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তারপর একটা বাসে উঠতেই মিনিট 5 বাস চলার পর মেহেদির অফিসের সামনে চলে আসলো। মেহেদি ছেলেটাকে দেখার সাথে সাথেই ঈশান ওকে জানালা দিয়ে ডাকতেই মেহেদি উঠে আসলো। তারপর ওর পাশে একটা সিটে বসতেই ঈশান কথা বলতে আরম্ভ করলো। আরও মিনিট 5 এগিয়ে আসতেই বাসে সেই মেয়েটা উঠল। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভাবল, যাক, এখন অন্তত দেখা হয়েছে। গত 1 সপ্তাহ যাবৎ যাকে দেখছে, আজকে না দেখলে হয়তো রাতে ঘুমানোটাই দায়ী হয়ে যেত। ঈশান মেয়েটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বন্ধুর হাজারটা কথার জবাব দিচ্ছিল। ছেলেটা এত প্রশ্ন করছে কেন আজকে? বিরক্ত লাগছে। তারপরও প্রকাশ করলো না। তবে মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মেহেদির প্রশ্নের সব জবাব দিচ্ছে। এরই মাঝখানে মেহেদি বারবার করে খেয়াল করছে পাশে থাকা সুন্দরী রমণীর দিকে। বন্ধু তাকিয়েছে এক দৃষ্টিতে। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। বিষয়টা ভেবেই বন্ধুর কাঁধের উপর হাত রাখলো। কি হয়েছে বিষয়টা জানার জন্য প্রশ্ন করতেই তখন ঈশান ওকে ইশারায় থামিয়ে দিয়ে বলতে লাগলো, একটু অপেক্ষা কর, আমি বলছি। তুই তোর মতো প্রশ্ন করতে থাক আর আমাকে দেখতে দে। এই মেয়েটাকে কেন দেখছিস? আর এমন করে তাকিয়ে দেখছিস, তাতে মনে হয় অনেক দিনের চেনা, নাকি নতুন পটিয়েছিস? সত্যি করে বলতো। মেয়েটা আমাদের ভাবি, এর জন্য কি আজকে বাসে করে আসা? আজকেই প্রথমবার দেখছি। আমার কোনো জানি সন্দেহ হচ্ছে এই মেয়ের জন্য তুই বাসে উঠেছিস। যদি ভাবি হয় তাহলে কথা বলিয়ে দে। হয়নি, তবে হবে। তোরা যদি চাস অবশ্যই হবে, কিন্তু এখন এই মুহূর্তে চুপ থাক। একটু পরেই মেয়েটা নেমে যাবে। মেয়েটা মানে নামটা জানিস না তুই ভাবির? না, গত 1 সপ্তাহ যাবত দেখছি। কোথায় থাকে কি করে সেটাও জানি না, তবে বাসেই বারবার দেখা হচ্ছে। আশেপাশে কোনো কোম্পানিতে জব টব করে হয়তো। আরও মিনিট 10 পরে মেয়েটা নেমে যেতেই ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বুকের বাঁ পাশটায় হাত রাখতেই মেহেদি অবাক চোখে তাকিয়ে রইল। ঈশান প্রথম দিন থেকে আজ অবধি সব ঘটনা বলল। মেহেদি কিছু একটা ভেবে মুচকি হেসে বলতে লাগলো, সবাই প্রেমে পড়ে আজ বাদে কাল, হয়তো কিছুটা সময় লাগে। এত এত মেয়ের প্রপোজাল আর এত মেয়ের পিছনে ঘোরা, এত ভালো মেয়ের থেকে প্রস্তাব, এত কিছু প্রত্যাখ্যান করার পরে এসে এত সাধারণ আর গম্ভীর একটা মেয়েকে দেখে তোমার পছন্দ হলো। দেখতে তো অসাধারণ, তবে দেখে মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত। আমারও তাই মনে হয়। গত 1 সপ্তাহ যাবত দেখি, কখনো হাসি দেখিনি, তবে অসম্ভব রকমের ভালো লাগা কাজ করে। যখন দেখি, দেখতেই ভালো লাগে। কেন জানি এর মায়ে আটকে গেছে। প্রথম দিন দেখেই রাতে একদম ভাবতে ভাবতে ঘুমিয়েছি, আবার সকালে উঠতেই ভাবতে শুরু করেছি। শোন, তুই তো এখান দিয়ে যাস, তোকে একটা কাজ দিচ্ছি। তুই এর সম্পর্কে সব খোঁজখবর নিবি, কোথায় থাকে কি করে মোটামুটি সবই আমাকে জানাবি। বাসার ঠিকানাটা পর্যন্ত জেনে নিবি আর আমাকে জানাবি। বন্ধু, তুমি কিন্তু এবার আমাকে লজ্জা দিচ্ছ। আমার কি সেই সময়টা আছে নাকি যে এর ওর পিছনে পড়ে থেকেই খোঁজ খবর নিব? তাছাড়া এসব বয়স কি আর এখন আছে যে মেয়েদের পিছনে ঘুরঘুর করব? তাই বলছি কি, এগুলো না করলে হয় না? তুমি না, জীবনের প্রথমবার তোদের ভাবিকে পেয়েছি, আর তুই বলছিস যে তার সম্পর্কে খোঁজখবর নেব না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই মেয়েকে আমি পেয়েও হারিয়ে ফেলবো? এতদিন বাদে যে মায়াবীর সাথে দেখা হয়েছে তার সম্পর্কে সব কিছু না জেনে আমি রেখে দেব? তুই বল, তুই সব খোঁজখবর নিবি কিনা? অফিসের ফাঁকে ফাঁকে খোঁজ খবর নিতে গিয়ে একটু দেরি তো হতেই পারে, তাই আগে বলে দিচ্ছি সময় লাগতেই পারে। কতদিন লাগবে? 1 দিন, 2 দিন, 3 দিন, নাকি 1 সপ্তাহ? 1 সপ্তাহ কি একটা মেয়ের খোঁজখবর নেওয়ার পক্ষে যথেষ্ট নয়? মাঝখানে 2টা ছুটি আছে, এর মধ্যে তুই অবশ্যই জানতে পারবি। তবে হ্যাঁ, তুই যদি খোঁজখবর আর মেয়েটার সম্পর্কে সবটা ভালোভাবে জেনে নিতে পারিস, তোর জন্য ভালো একটা গিফট আছে। ঠিক আছে, বন্ধুর জন্য এতটুকু করাই যায়। তাছাড়া বন্ধু প্রথমবার ভাবির সাথে পরিচয় তো করাতে পারলো না, তবে দেখছি ভাবিকে অসম্ভব রকমের সুন্দর মানাবে দুজনকে। যাই হোক, বিয়ের দাওয়াতটা আমার প্রথমেই চাই, সবার আগে কিন্তু আমি চাই। ঈশান হেসে বন্ধুর কাঁধের উপর হাত রাখলো। দুজনে এসে টং দোকানে বসে আড্ডা দিতে লাগলো। এতটা বড় লোকের ছেলে হওয়ার সত্ত্বেও আশেপাশে এলাকার সবাই ওকে চিনলেও কেউ অহংকারী হিসেবে চেনে না।
এক নামে সবাই অন্যভাবেও চেনে, কারণ আশেপাশের কাউকে বিপদে আপদে দেখলে, কোনো অসহায় দুস্থ মানুষকে দেখলে একদম ঝাঁপিয়ে পড়ে সাহায্য করতে। আর আজকে সেই ছেলেটা 8-10টা মিডিল ক্লাস আর লো ক্লাস ফ্যামিলি ছেলেদের মতোই টং দোকানে বসে চা খেতে খেতে আড্ডা দেয়। এটা মানুষ প্রায়ই দেখে আর তাতেই খুব বেশি অবাক হয়। ঈশান বন্ধুর সাথে আড্ডা দিয়ে রাত 8টার দিকে বাসায় ফিরল। মেহেদি ওই মেয়েটার খোঁজ খবর, অর্থাৎ যাকে দেখে বন্ধুর চোখ জোড়া আটকে গিয়েছিল, তার জন্য খোঁজ খবর নিতে গিয়ে পুরো একটা সপ্তাহ লাগলো। সেদিন সপ্তাহে ছুটির দিন ছিল, তাই ঈশান 8ম দিনের মাথায় মেহেদিকে কল করলে ছেলেটা রিসিভ করে সকালে জানালো সব খোঁজ খবর জেনে গেছে, বিকেলে সামনাসামনি বসে জানাবে। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বুকের পাশটায় হাত রাখতেই বুঝতে পারলো বুকের ধুকপুকনিটা বেড়ে গেছে। ঈশান বলল যে বিকেলে 8টার জায়গায় আসবে। ফ্রেন্ড সার্কেলটা অনেক বড়, তবে সবার সাথে তেমন করে দেখা হয় না। অনেকেই দেশের বাইরে সেটেল হয়ে গেছে, আর অনেকেই এখানেই জব ব্যবসায় বড় কোনো চাকরিজীবী। কিন্তু ঈশানদের অবস্থা সবার থেকে একটু বেশি ভালো। যাই হোক, খাওয়া দাওয়া করে দুপুরের পর বাইকটা নিয়ে বেরিয়েছে। আধা ঘন্টার সময় নিয়ে নির্জন একটা জায়গা, অর্থাৎ সে লেকের পাড়ে আসলো। একটু বাদেই সবাই এসে উপস্থিত। এরই মাঝখানে মেহেদি সবার কাছে এসেছে। ঈশান যখন বারবার বলছিল মেহেদিকে, আর ছেলেটা ততবারই বলছিল বন্ধুদের উপস্থিতি নিয়েই বলবে। ওরা সবাই আরও 5 মিনিটের মধ্যে এসে হাজির হলো। ঈশান বারবার বলার পরে মেহেদি বলতে শুরু করলো। মেয়েটার নাম হচ্ছে মায়া ইসলাম মৌ। আব্বু আর সবাই মায়া বলেই ডাকে। দেখতে যেমন মায়াবী তেমনি অপসরীর মতো। তোমাদের এলাকাতেই থাকে, তবে নতুন এসে উঠেছে। মাসেক কয়েক হলো। একেবারে লো ক্লাসের না, একেবারে হাই ক্লাসেরও না, ওই মাঝামাঝি। তবে কোনো ভাই নেই মেয়েটার। 2টো বোন। বড় বোন মায়া তোমার থেকে বয়সে 2 বছরের সিনিয়র হবে। মেয়েটির দিকে অসম্ভব রকমের সুন্দরী, তাই যখন তখন বিয়ের প্রস্তাব আসে। তবে মেয়েটা বারবার বিয়েতে নাকচ করে দিয়েছে। পড়ালেখা শেষ করে একটা চাকরি কন্টিনিউ করছে, নিজের খরচটা নিজে চালানোর জন্য। অবশ্য বলতে পারো জবটা ভালো লাগা থেকেই করছে। তবে একটা দুঃসংবাদ আছে বন্ধু। সবই যখন বললি, তাহলে এটা আবার আটকে রাখলি কেন? মানে আসলে বলছিলাম কি বন্ধু, তুমি যে মেয়েকে পছন্দ করো, অর্থাৎ আমাদের হবু ভাবি, মানে উনি ম্যারিড ছিল, আর বছরখানেক আগেই ওনার ডিভোর্স হয়েছে। আই মিন বুঝতেই পারছো, মেয়েটাকে ডিভোর্সি। বিয়ের পর 6-7 মাস মতো সংসার করেছে। যার সাথে বিয়ে হয়েছিল ছেলেটা নেশা করছিল আর বারবার মেয়েটার গায়ে হাত তুলতো। প্রতিনিয়ত সংসারে অশান্তি আর ঝামেলার কারণে মেয়েটার টর্চারটা সহ্য করতে না পেরে বাসায় চলে আসে। তারপর ডিভোর্সের ব্যবস্থা করে ওর বাবা। সব কিছু খোঁজখবর নেওয়ার পর জানতে পারে ছেলেটা খুবই বিগড়ে গেছে। তাই ওর বাবা মায়ের সাথে কথা বলে 2 পরিবার ডিভোর্সের ব্যবস্থা করে। ডিভোর্সের পর থেকে মেয়েটা এলোমেলো, কিছুদিন বাসাতে বসেছিল, তারপর জব করতে আরম্ভ করে। বাবা মা বারবার বিয়ের কথা বললেও আর দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে পোষণ করেনি। হয়তো কাউকে বিশ্বাস করতে পারে না। আর তুমি সেই মেয়েকে পছন্দ করেছো। এখন আমাকে কি করতে বলিস তুই? না মানে মেয়েটা ডিভোর্সি, তুই বুঝতে পারছিস? তো তাতে কি হয়েছে? শোন, সব ডিভোর্সের পেছনে শুধু মেয়েদের একার দোষ থাকে না। কিছু কিছু জায়গায় পরিবার, ছেলে আর ছেলের পরিবারেরও দোষ থাকে। তেমন কিছুই হতে পারে। তুই আরও ডিটেলসে খোঁজখবর নে। মেয়েটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোথায় থাকে, বাসার ঠিকানা জোগাড় কর। আমি ওর পরিবারের সাথে কথা বলতে চাই। আমি বুঝতে পারছি যে ডিভোর্স হওয়ার পর থেকে অন্য কাউকে বিশ্বাস করতে পারছে না। ভালোবাসতে না পারো, বিয়ে তো করতে পারবে। পরিবারের সম্মতিতেই আমি ওকে বিয়ে করে নিতে চাই। যতদূর বুঝলাম আর যতদূর শুনলাম, তাতে 2 সপ্তাহে দেখা যাবে মেয়েটা তোমাকে চিনেও না, তোমার নামটা পর্যন্তও জানে না। হয়তো কখনো দেখেছে, নয়তো বা দেখেও নি। তারপরে হুটহাট করে এরকম সিদ্ধান্ত, ডিভোর্সে একটা মেয়েকে পছন্দ করা, আবার তাকে বিয়ের সিদ্ধান্ত, আমি ভাবতেও পারতেছি না। প্রেম ভালোবাসার মধ্যে ডিভোর্সই কোনো ফ্যাক্ট না। এইসব বিষয়ে আমি ভাবতে চাইছি না। একজনের আরেকজনের সাথে সম্পর্ক থাকতেই পারে। ওর না হয় বিয়ে হয়েছিল, কিন্তু ও তো বাজারের কিংবা বাজে কোনো মেয়ে নয় যে ও দ্বিতীয়বার কারোর সাথে বিয়ে করে সংসার করতে পারবে না। কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। তোরা খোঁজখবর নে।
আমি ওর সাথে খুব শীঘ্রই বাসায় দেখা করতে চাই, পরিবারের সম্মতিতেই বিয়ে করে নিতে চাই। আই হোপ, আমি জানি আমার আব্বু আম্মু আমাকে কখনোই বাধা দিবে না। মেয়েটা খুব ভালো, না হলে এরকম শান্ত আর সরল স্বভাবের হতো না। তুই এই খোঁজ খবর নিয়ে দেখ ও কোন বাসায় থাকে, আমাকে ঠিকানাটা জোগাড় করে দে। আর একবার ভেবে দেখলে হতো না? ঈশান রাগী চোখে তাকাতেই মেহেদি বলল ঠিকানা জোগাড় করে দিবে। পরদিন একইভাবে সকালবেলা মেয়েটাকে ফলো করলো ঈশান। মেয়েটা আজকে বারবার ওর দিকে তাকাচ্ছে। দেখলো মেয়েটা আজকে আরেকটা মেয়ের সাথে কথা বলছে। এটা হয়তো ওর বান্ধবী। মায়ের বান্ধবী বারবার আর চোখে তাকিয়ে থেকে ঈশানকে দেখছে। বিষয়টা বেশ খানিকক্ষণ ফলো করে তারপর বলতে লাগলো, তুই কি একটা বিষয় খেয়াল করেছিস? ওই যে বাসের মাঝখানটায় একটা ছেলে বসা, আমাদের থেকে কিছুটা সামনের দিকে। ও বারবার এদিকে ফিরছে আর তোর দিকে তাকাচ্ছে। এসব কিছু খেয়াল করিসনি? আজকে 2টা সপ্তাহ যাবৎ ছেলেটা আমাকে ফলো করছে। তাহলে খেয়াল না করার কি আছে? একটা মেয়েকে কোনো ছেলে যদি 10 কিলোমিটার দূর থেকেও ফলো করে, মেয়েটা বুঝতে পারে। আর আমার এত কাছে বসে থেকে আমি কি সেটা বুঝতে পারবো না? তাহলে মনে হয় ছেলেটা তোকে পছন্দ করে। আর দেখ তো, দেখে তো মনে হচ্ছে আশেপাশে কোনো কোম্পানিতে জব করে। কোনো কোম্পানিতে জব করে না, ও কোম্পানির এমডি। সামনেই যে অফিসটা, অর্থাৎ আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, ওটার এমডি। বাহ, ওর সম্পর্কে খোঁজ খবর দেখছি নাও হয়ে গেছে। তাহলে আর দেরি করছিস কেন? ছেলেটা তো দেখতে শুনতে ভালো আর বড়লোকের ছেলে, তার সব মিলিয়ে ভদ্র ঘরেরই ছেলে। তাই বলছি কি যে ওকে চাইলে তুই একটু বাজিয়ে দেখতে পারিস। কি বলছিস তুই? জানিস না, ডিভোর্সের পর থেকে আমি এইসব বিষয় নিয়ে ভাবতে চাই না, আর কাকে বিশ্বাস করতে পারি না। ছেলেটা সবসময় শুধু মেয়েদের কাছে আসে, তাদের সাথে নিজের ক্ষমতা দেখাতে, তারপর পুরুষত্ব দেখানো হয়ে গেলে দূরে সরে যায়। এসবের জন্য আমি মোটেও প্রস্তুত না, আর না কখনো কাউকে বিয়ে করতে চাই। তুই এমন করে বলছিস কেন? ছেলেটা তো ভালো হতেও পারে, আর ওর বাবা একজন আদর্শবান মানুষ। এত মানুষের উপকার করে, সাহায্য করে, সবসময় মাঝে মাঝে টিভিতে দেখা যায়। সেখানে ছেলেও তো ভালো হবারই কথা। বাবার আদর্শে তৈরি কিনা। আর দেখে তো বয়সটা খুব বেশি বলেও মনে হয় না, সমবয়সী কিংবা তোর থেকে জুনিয়র হবে বলেই মনে হচ্ছে। এই বয়সেই এত বড় বিজনেস সামলাচ্ছে, ভাবতে পারছিস? একটু ভেবে দেখ বান্ধবী, সারাটা জীবন পড়ে আছে তোর। এত তাড়াতাড়ি সব কিছু থেকে দূরে সরে যাবার চেষ্টা করে ভবিষ্যতের জন্য পস্তাতে হবে। মায়া কোনো কথার জবাব দিল না। সেদিন বিকেলে যখন বাসায় ফিরছিল ঠিক তখনই মায়ের সাথে ঈশান একই জায়গায় বাস থেকে নামলো। মায়া হেঁটে চলে যাচ্ছিল। মেয়েটা ঈশানকে নামতে দেখে অনেকটা অবাক হলো। তারপরও ওর দিকে তাকিয়ে না থেকে একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। ঈশান মেয়েটার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটতে লাগলো। ভেবেছে বন্ধুকে খোঁজ খবর দিয়ে 1 সপ্তাহ লাগিয়েছে। সবার বাসার ঠিকানা জোগাড় করতে দিলে হয়তো সেটা নিয়ে গড়িমসি করতে পারে। তাই ঈশান নিজে থেকেই দেখতে চায় মেয়েটা কোথায় থাকে আর ওর বাসাটা কোথায়। তাহলেই হয়তো আব্বু আম্মুকে নিয়ে আসতে সুবিধা হবে। মিনিট 2 হাঁটার পরে মেয়েটা যখন বুঝতে পারলো ঈশান ওকে ফলো করছে, তখন মেয়েটা দাঁড়িয়ে পড়ল। ঈশান ওর থেকে কিছুটা দূরত্বে। মায়া মেয়েটা ঈশানের দিকে ফিরে একবার আশেপাশে তাকিয়ে থেকে তারপর নিজেই ওর দিকে এগিয়ে আসলো। ঈশান সেখানেই দাঁড়িয়ে আছে। মেয়েটা এসে ওর সামনে দাঁড়িয়ে থেকে বলতে আরম্ভ করে, গত 2 সপ্তাহ যাবৎ দেখছি আপনি আমায় ফলো করছেন। কিছু বলতে চান, নাকি অন্য কোনো কারণে ফলো করছেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি আপনাকে ফলো করছি। আসলে প্রথম যেদিন আপনাকে বাসে দেখেছিলাম সেদিনে আপনাকে সবার থেকে আলাদা লেগেছে, অন্যরকম মনে হয়েছে, অনেক বেশি ভালো লাগা কাজ করেছিল। আপনাকে দেখার পর থেকে অন্য কিছু নিয়ে ভাবতে পারছি না, তাই আর কি আপনাকে সবসময় দেখতেই থাকি। অবশ্য আপনি হয়তো কারণটা বুঝতে পারছেন। একটা ছেলে একটা মেয়ের দিকে ঠিক এমন করে কেন তাকিয়ে থাকে সেটা হয়তো আপনার অজানা নয়। আপনি ভুল করছেন। আপনি আমার সম্পর্কে জানেন না। আমি আপনার সম্পর্কে আজকে আমার বান্ধবীদের থেকে জানতে পারলাম। আপনি অনেক বড়লোক ফ্যামিলির ছেলে। আমার মতো এমন মেয়ের পেছনে সময় নিয়ে সময়টা নষ্ট করবেন না। আপনি যদি জানতে পারেন যে আমার সঙ্গে কি হয়েছিল আর আমি কেমন, সেটা জানার পরে হয়তো আপনি নিজে থেকেই সরে যাবেন। মানে আপনি কিসের কথা বলতে চাইছেন? আমি সেটা বুঝতে পারছি না।
মায়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সবার সামনে বলতেও খারাপ লাগে, আবার না বলেও উপায় নেই। সবসময় ছেলেগুলো আশেপাশে ঘুরঘুর করতেই থাকে, তার উপর এত বড় লোকের একটা ছেলে কিনা আশেপাশে থেকে সবসময় ওকে ফলো করে। বিষয়টা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া, বলতে আরম্ভ করলো, আমি ডিভোর্সি। তো মেয়েটার মুখে কথা শোনার পরে ঈশানের রিয়াকশানটা ঠিক এমন হলো যেন এতে ওর কিছুই আসে যায় না। মেয়েটা অবাক চোখে তাকিয়ে থেকে তারপর একটু তাচ্ছিল্য করে হাসার চেষ্টা করে বলতে লাগলো, যেখানে মানুষ একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে মেয়ের দোষ আছে বলে এড়িয়ে যায়, সেখানে আমি একটা ডিভোর্সি মেয়ে, বিধবা নয়, ডিভোর্সি। আপনি নিশ্চয়ই ডিভোর্সি জানার পরে আমাকে বিয়ে করতে চাইবেন না, আর আমার সাথে সম্পর্কে জড়াতেও চাইবেন না। আপনার মনে আমার জন্য যে ভালোবাসাটা ছিল সেটা হয়তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, তাই না? আমি বুঝতে পারছি যে আপনি ডিভোর্সি বলে কাউকে বিশ্বাস করতে পারেন না, আর আমি আপনার সম্পর্কে সব খোঁজখবর নিয়েছি। যতদূর জেনেছি এতে আপনার কোনো দোষ ছিল না। মায়া, আপনি চাইলে আমি আপনার সাথে সময় কাটাতে পারি। অনেক অবিশ্বাস আর ঘৃণা জন্মে গেছে ছেলেদের প্রতি, তাই আমি আপনাকে সময় দিতে চাই। আর আপনি যদি প্রেম ভালোবাসায় বিশ্বাস করে না থাকেন তাহলে আপনি আমায় বলতে পারেন, আমি আব্বু আম্মুকে নিয়ে আপনার বাসায় আসতে পারি। অবশ্য আপনি যদি চান তবে, যদি সময় নিতে চান সেজন্য সময় নিতে পারেন। জীবনে প্রথমবার যাকে পছন্দ করেছি, এত বেশি ভালোবেসেছি, তাকে হারাতে চাই না। প্লিজ মায়া, আমাকে একটি সুযোগ দিন। আমি আমার ভালোবাসার তরফ থেকে আপনার কাছে সুযোগটা চাইছি। আমি জানি একটা মেয়ে একা থাকা সম্ভব না, আর আপনার যেখানে কোনো দোষই ছিল না সেখানে আমি কেন আপনি থেকে দূরে সরে যাব? দেখুন, ভালোবাসাটা হঠাৎ করে হয়ে যায়, আর আমি সবটা জানার পরেও ভাবিনি যে এতে আপনার দোষ ছিল। আর ডিভোর্সি, বিধবা এগুলো নিয়ে আমার কিছু যায় আসে না। মোট কথা হচ্ছে, যাকে ভালোবাসতে পারবো, যার সাথে ভালো থাকতে পারবো, তাকে নিয়ে থাকাটা বড় কথা। আপনার হয়তো মনে হতে পারে একটা ডিভোর্সির প্রতি আমার এত আগ্রহ কেন। এসব নিয়ে ভাববেন না মায়া। একটা কথা শুনে রাখুন, আপনার এই সুন্দর চেহারাটা দেখে আমি আটকে গেলেও আপনার থেকে অনেক সুন্দরী মেয়ে কিন্তু আমাকে প্রপোজ করেছে। তারপরেও আমি তাদের মায়ায় আটকাইনি, কিন্তু আপনার এই মায়াবী চেহারা আর মায়া নামক মানুষটার ভালোবাসায় আটকে গেছি। আমি চাইছি না আপনাকে হারিয়ে ফেলতে। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না মায়া? আপনি অবান্তর কথা বলছেন। আপনি 2 দিন বাদেই বুঝতে পারবেন আমার সঙ্গে আর যাই হোক সারা জীবন কাটানো যায় না। যখন সবার সামনে আপনি আমাকে নিয়ে যাবেন বা নিয়ে যেতেই পারবেন না, তখন আপনার মনে হবে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে কিংবা আমাকে ভালোবাসাটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেই ভুলটা আপনি করবেন না। আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। এরপর থেকে আপনি আর আমাকে ফলো করবেন না। মায়া কথাগুলো বলেই দ্রুত পায়ে হেঁটে চলে গেল। ঈশান পিছন থেকে ডেকে শুধু বলল, ভালো যখন বেঁচেছি, এত সহজে আপনাকে ছাড়ছি না মায়া। ভালোবেসে নিজের করেই ছাড়বো। এই ঘটনার পরে আরও একটা সপ্তাহ কেটেছে। সব মিলিয়ে পুরো একটা মাস কাটলো। এই একটা মাস মায়া দেখেছে ঈশান সব সময় ওকে ফলো করেছে, ওর আশেপাশে থেকেছে, এখনো পর্যন্ত বাসার আশেপাশে পর্যন্ত এসেছে। তবে ভেবেছে একটা ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে পারে না, পছন্দ করতে পারে না। 1 মাসের ভিতরে ঈশান আম্মুকে মায়ের বিষয়টা জানিয়েছিল। প্রথম আম্মু কোনো কথা বলেনি, কিন্তু পরবর্তীতে ভেবেছে ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে, তার সাথে ভালো থাকতে পারলে রাগ করে থেকে লাভ কি। তারপর আব্বুকে বিষয়টা জানালে আব্বু তেমন কিছু বলেনি, তবে 1 সপ্তাহ যাবৎ মেয়েটার খোঁজ খবর নিয়েছে। সব কিছু জানার পর আব্বু ভাবার জন্য সময় নিয়েছিল। সেদিন সকালবেলা ঈশানের থেকে ওদের বাসার ঠিকানাটা নিতেই ছেলেটা অবাক হলো। এটা ভেবেই যে আব্বু আম্মু মায়ের বাসার ঠিকানা কেন নিয়েছে। ঈশান সেদিন আব্বুকে যখন প্রশ্ন করেছিল, মানে হঠাৎ করে ওদের বাসার ঠিকানা নিচ্ছ, কোনো কারণ আছে? নাকি বাসায় গিয়ে বলবে যে আমি ওদের মেয়েদের পেছনে ঘুরি আর ওদের মেয়ের পেছনে পড়ে আছি, এই দোষারোপ করবে? সত্যি করে বলো তো। দেখো আব্বু, ওদের কোনো দোষ নেই, ভালো আমি বেসেছি। যা বলার আমাকে বলো। মেয়েটা এমনিতেই আমাকে বিশ্বাস করতে চাইছে না, তার উপর তোমরা যদি গিয়ে কিছু বকাঝকা করো কিংবা উল্টাপাল্টা কিছু বলো আর বড় লোকের 8-10টা বাবার মতো গিয়ে ওদের দোষারোপ করো, তাহলে আমাকে যে অবিশ্বাসটুকু করে সে জায়গায় এবার ঘৃণা করতে শুরু করবে। দয়া করে এমন কিছু করো না। তুমি ভয় পাচ্ছ কেন? আমরা দুপুরে ওদের বাসায় যাচ্ছি বিয়ের প্রস্তাব নিয়ে, আর তুমি আমাদের সাথে যাচ্ছ, সেই জন্যই বাসার ঠিকানাটা নিয়েছি।
আর তুমি কি না এমন করে ভয় পাচ্ছ? ঈশান অনেক বেশি অবাক হলো। আব্বু আম্মু যখন ফিক করে হাসলো, ঈশান আব্বুকে জড়িয়ে ধরলো। আব্বু ছেলের মাথায় হাত রেখে বলতে লাগলো, মেয়েটা ডিভোর্সি, এটাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমি সময় নিয়েছিলাম মেয়েটা কেমন, কি কোথায় ছিল, আগে কার সাথে বিয়ে হয়েছিল সেটা জানার চেষ্টা করেছি। অদৌ কি মেয়েটা ভালো কিনা, আমার ছেলের পুত্রবধূ হিসাবে এই বাসায় এসে কতটুকু আমাদের সাথে মানিয়ে থাকতে পারবে সেটা আমি দেখতে চেয়েছিলাম। আর মোট কথা হচ্ছে, যার সাথে তুমি ভালো থাকতে পারবে সেটাই দেখার বিষয়। আর আজকাল দিনের এসব নিয়ে মানুষ ভাবে না। হয়তো 2-4টে কথা বলবে, তবে তাতে আমার কিছু যায় আসে না। আমার ছেলের একটা আবদার আমি পূরণ করতে না পারলে কিসের বাবা হলাম? অনেক ধন্যবাদ আব্বু, আমি ভাবতে পারিনি যে তোমরা এত সহজে সবটা মেনে নেবে। অনেক অনেক ধন্যবাদ, আর অসংখ্য ভালোবাসা তোমাদের জন্য। আমি সারা জীবনে তোমাদের কাছে আর কখনোই কিছু চাইবো না। যাকে ভালোবাসি তাকে আমার করে দেওয়ার জন্য তোমরা এমন সিদ্ধান্ত নিয়েছো, আজকে আমি অনেক হ্যাপি। এত কৃতজ্ঞতা দিতে হবে না। বউকে ফিরে আমাদের কিন্তু ভুলে যেও না। আমরাও দেখতে চাই যে মেয়েটা কতটুকু সুন্দরী, যে আমার ছেলেকে আটকে ফেলেছি তার মায়ায়। আম্মু, তুমি যদি ওকে দেখো তোমার সত্যি ওকে খুব বেশি পছন্দ হবে। আসলে ও মায়া আর মায়াবতী। দুপুরের দিকে ঈশান আব্বু আম্মুর সাথে বেরোলো। তারপর মায়াদের বাসায় এসে বসে আছে। আধা ঘন্টা মতো হয়েছে। মেয়েটাকে আনতে গেছে ওর আম্মু। তবে এখানে কেন জানি মনে হচ্ছে এটা কি মায়েদের ফ্ল্যাট কিনা। আবার পরক্ষণে মনে হচ্ছে আব্বু যখন খোঁজ খবর নিয়েছে আর ওই এলাকায় এসেছে, তবে যে ফ্ল্যাটে মায়েরা থাকে সেখানে বেশ কয়েকটা পরিবার থাকে। এই ফ্ল্যাটটাই কিনা, নাকি আবার অন্য কোনো মেয়েকে দেখতে আসলো, সেটাই মাথায় ঘুরপাক খাচ্ছে ঈশানের। মায়ের আব্বু ঈশানের আব্বুকে খুব ভালো করেই চেনে। ভদ্রলোক এই মুহূর্তে সামনাসামনি একটা জায়গায় বসে আছে। দুজনেই গল্প জুড়িয়ে দিয়েছে। ঈশানের আব্বুর সাথে ভদ্রলোক বেশ সেই কথা বলছিল। আরও মিনিট 10 পরে মেয়েটাকে নিয়ে আসা হলো। প্রথমে ঈশান ভয় পাচ্ছিল যে এটা মায়াই কিনা সেটা ভেবেই, কিন্তু মেয়েকে এনে যখন ঈশানের সামনে বসানো হলো তখন ছেলেটা হাঁ করে তাকিয়ে রইল। অসম্ভব রকম সুন্দরী লাগছে মেয়েটাকে আজকে। প্রতিবারের মতো মাথায় ঘোমটা টানা মায়া, প্রতিবার হিসাব করা থাকলেও আজকে ঘোমটা টানা। গোলাপি রঙের শাড়িতে অসম্ভব রকমের সুন্দর লাগছে। বরাবর ঈশান যে মেয়েটার প্রেমে পড়ে, একদম নাকানি চুমানি খাচ্ছে, আজকে আব্বু আম্মু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আব্বু আম্মু যে ওকে পছন্দ হয়েছে কিনা সেটা ঈশান বুঝতে পারছে না, তবে নিজেই মায়াকে দেখায় ব্যস্ত আছে। মিনিট 2 যেতে না যেতেই আম্মুর মুখ থেকে বেরোলো, মাশাল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। এই জন্যই বোধ হয় আমার ছেলে তোমাকে দেখে আটকে গিয়েছে মামনি। যে ছেলেকে এত মেয়ে পছন্দ করে, এত মেয়ে যার পিছনে ঘুরঘুর করেছি, বাইরে থেকে পড়ালেখা করে আসলেও যাকে কোনো মেয়ে আটকাতে পারেনি, সে তোমাকে দেখে প্রথমবারেই আটকে গিয়েছে। ও আমাকে সব বলেছে। তুমি যে প্রেম ভালোবাসা বিশ্বাস করো না, সেই জন্য বলেছে বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। তুমি কিন্তু এটা ভেবো না মামনি যে ও আমাদের জোর করে নিয়ে এসেছে। তবে ছেলে কাউকে পছন্দ করে এটা জানার পর আমি ওর আব্বুকে জানিয়েছিলাম। তারপর উনি সিদ্ধান্ত নিয়েছেন যে ছেলে যাকে পছন্দ করে তার সাথে ওর বিয়ের কথাটা বলবে, আর তাকে জীবন সঙ্গিনী করে ছেলের লাইফে এনে দেওয়ার চেষ্টা করবে। তোমাকে দেখার পর মনে হচ্ছে আসলেই তুমি মায়াবী। সুখে থাকো, ভালো থাকো। আমি তোমাকে পুত্রবধূ হিসাবে মেনে নিয়েছি মামনি। এখন তোমার আব্বু আম্মু যেটা বলবে সেটাই হবে। তাহলে তো আর কোনো কথাই নেই ভাই সাহেব, আমাদের আর কোনো আপত্তি নেই। আপনারা যদি বলেন আজ এখনই আমি আপনার মেয়েকে আমাদের ছেলের বউ করে নিয়ে যেতে চাই, কারণ জানেন তো শুভ্র শীঘ্রই। আব্বু কথাটা বলেই হাসলো। এরই মাঝে মায়ের আম্মু ওদের জন্য নাস্তার ব্যবস্থা করলো। সবার সামনে দিতেই আব্বুকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করলো। আম্মু মায়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটা গম্ভীর চাহনিতে নিচের দিকে তাকিয়ে রয়েছে। ঈশান সেই থেকে মেয়েটার দিকে তাকিয়ে আছে, তবে মেয়েটার মুখ থেকে দেখে মনে হচ্ছে না মেয়েটা রাজি। আব্বু আম্মু এত হেসে কথা বলছে, মায়ের আব্বু কথা বলছে, কিন্তু মেয়েটা কথা বলছে না। শেষে মায়ের আব্বু বলতে আরম্ভ করলো, আমাদের কোনো আপত্তি নেই ভাইজান। এত বড়লোক বাড়িতে মেয়েকে বিয়ে দিয়ে পাঠাবো, সেখানে মেয়ে ভালো থাকবে। আপনাকে আমি খুব ভালোভাবেই চিনি। মানুষ হিসেবে আপনি একজন অসাধারণ মানুষ।
আপনার সাথে আত্মীয়তা করতে পারাটা আমার সৌভাগ্যের ব্যাপার। তবে যাই হোক, আমি জানি সব কিছু ভালোই হবে, কিন্তু আমার মেয়েরও একটা সম্মতির ব্যাপার স্যাপার আছেই। বুঝতেই তো পারছেন যে এত কিছু হয়ে গেল, তাই আমি চাইছিলাম না জোর করে দ্বিতীয়বার নিজের ইচ্ছেকে মেয়ের উপর চাপিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মায়া মামনির মতামতের দরকার আছে। আমি জানি জোর করে কারো ওপর মতামত চাপানো যায় না, তবে আপনাদের মেয়ে যেটা চাইবে সেটাই হবে। দেখো মামনি, আমার পরিবার সম্পর্কে তোমার যদি কোনো অভিযোগ থাকে কিংবা তোমার যদি আমাদের সম্পর্কে জানা থাকে, জানতে পারো। তুমি সময় নিয়ে ভাবতে পারো যে আমাদের বিয়েটা করবে কি না, যে আমাদের ছেলেকে বিয়েটা করবে কি না। আমরা জোর করছি না, তবুও তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি আশা করছি তুমি ভুলভাল কোনো সিদ্ধান্ত নেবে না। এতে তোমার আব্বু আর যে ছেলেটা তোমাকে এত ভালোবাসে, সেই ছেলেটা তোমার কাজের জন্য কষ্ট পাবে। তাই বলছি, তুমি একটু ভেবে দেখো মামনি। মায়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, চোখ জোড়া বন্ধ করে নিয়ে তারপর বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো। কিছু ভাবাভাবি নেই আঙ্কেল, আপনারা বাসায় অতিথি হয়ে চলে এসেছেন, তাই আপনাদের সামনে বসা। নাহলে আমি কারোর সামনে বসার জন্য প্রস্তুত ছিলাম না। আরেকটা কথা, আমি বিয়েটা করতে চাইছি না। আর আপনাদের ছেলেকে বলে দিবেন, একটা ডিভোর্সি মেয়ের সাথে সংসার করা যায় না। বাড়ির লোকজন যখন তাকে ডিভোর্সি মেয়ের পর বলবে, তখন লজ্জায় মাথা কাটা যাবে। এত বড়লোক ফ্যামিলিতে আমি যাওয়ার ইচ্ছে করি না। আমি স্রেফ জানিয়ে দিচ্ছি, আমি এই বিয়ে করতে পারবো না। আপনাদের ছেলেকে নিয়ে আপনারা চলে যান। আর দয়া করে আপনি আমাকে আর ফলো করবেন না। আমি আর কাকে বিশ্বাস করতে পারছি না ঈশান। আমি আরও কাউকে ভালোবাসতে পারবো না। আমার পক্ষে সম্ভব না কাউকে ভালোবাসা কিংবা বিশ্বাস করা। আপনি অন্তত আমার থেকে দূরে থাকবেন। মায়া কথাগুলো বলে চলে যেতে গেলে এবার মেয়েটাকে ঈশান পিছন থেকে বারবার ডাকতে লাগলো। মায়া দাঁড়ালো না। ঈশান তখন উঠে দাঁড়ালো, মায়ের আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এক্সকিউজ মি আন্টি, আঙ্কেল, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই, প্লিজ। আপনি কিছু মনে করবেন না, আমি একটু কথা বলতে চাই। মায়ের আব্বু আম্মু কোনো কথা বলে না, মাথা নিচু করে রইলেন মেয়ের ওরকম কাজের জন্য। ঈশান মেয়েটার পিছন পিছন আসলো, দরজা অবধি এসেই থেমে গেল। মায়া ততক্ষণে দরজা লাগিয়ে দিয়েছে, দরজার সাথে পিঠ ঠেকিয়ে নিজেই বসে পড়ল। চোখ দিয়ে পানি পড়ছে মায়ার। কেন জানি ইচ্ছে করছিল না বারণ করতে, আবার পরক্ষণে মনে হচ্ছিল যে ওর মতো মেয়ের কার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখাটা অন্যায়। দ্বিতীয়বার যদি ওর সাথে সে একই রকম কিছু হয়, তাহলে এবার হয়তো নিজেকে সামলে রাখতে পারবে না, হয়তো মরেই যেতে হবে। কথাগুলো ভেবেই নীরবে চোখে জল ফেলতে লাগলো। ঈশান দরজার সামনে দাঁড়িয়ে মায়াকে ডাকতে লাগলো। তারপরও যখন রেসপন্স করছে না, তখন দরজা ধাক্কা দিয়ে বলতে লাগলো। মায়া, আমি বুঝতে পারছি আপনি হয়তো কাউকে বিশ্বাস করতে পারেন না, কিন্তু একটা সুযোগ তো আমাকে দিতে পারেন। আমি কথা দিচ্ছি, আমি আগে বিয়ের কথা বলবো না, কিন্তু কিছুদিন অন্তত আপনার সাথে কাটানোর মতো একটু সময় দিন। আমি কথা দিয়েছি আমার ভালোবাসা দিয়ে আপনাকে ভরিয়ে দেব। মায়া, আমি বুঝতে পারছি আপনার লাইফে এত বড় একটা ঝড় হয়ে গেছে। আমি বুঝতে পারছি আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু দেখেন, আমি তো আপনাকে ভালোবাসি। যে ছেলেটা বাড়ি বয়ে এসে আপনাকে ভালোবাসার কথা প্রকাশ করছে, অন্তত একটা সুযোগ দিন তাকে। আমি কথা দিচ্ছি আপনাকে সবসময় আগলে রাখবো, সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো। মায়া, কখনো কষ্ট পেতে দেব না, একটা সুযোগ দিন আমায় মায়া, প্লিজ। ঈশান, আপনি চলে যান, আর কখনো আসবেন না। আপনি যদি বারবার এসে আমাকে ডিস্টার্ব করেন, আমাকে এই এলাকাতেও ছাড়তে হবে। কতগুলো ছেলে আমাকে বিয়ের পর থেকে ডিস্টার্ব করছে। যখন শুনেছি ডিভোর্সি, যারা আমাকে পছন্দ করতো, অধিকাংশ এসেই আমার মতো আপনার মতো বিয়ের প্রস্তাব দিয়েছে, আজে বাজে কথা বলেছে। আপনিও কি তাদের খাতারই পড়তে চাইছেন? আমি বিশ্বাস করি আপনি আদর্শবান বাবার ছেলে, তাই অন্তত আমাকে আর ডিস্টার্ব করবেন না। আমি চাইছি না আপনার সাথে কথা কাটাকাটি করতে। চলে যান ঈশান, আমার আর কখনো আসবেন না। মায়া কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে গেল। ঈশান ওকে অনেক ডাকাডাকি করার পরও যখন কোনো কাজ হলো না, মিনিট 5 পরে নিচে আসলো ঈশান। দেখলো আব্বু আম্মু এখনও মুখে হাত দিয়ে বসে আছে। ঈশান এসে দাঁড়াতেই আব্বু আম্মু উঠে দাঁড়ালো আর বলতে লাগলো। দেখো আব্বু, মেয়েটা নিজেই চাইছে না বিয়ে করতে, আর আমি ওনাদের বলে রেখেছি যদি ওনার মেয়েদের সিদ্ধান্ত পরিবর্তন হয়, যদি ওনার মেয়েকে রাজি করাতে পারেন তাহলে আমাদের জানাবে। আর ভাই সাহেব,
আপনারা ভাবেন না যে আমি অপমানিত বোধ করছি কিংবা আপনার মেয়ের কথাতে রাগ করছি, এরকম কিছু না। একটা মেয়ের সাথে এত বড় একটা ঘটনা ঘটার পর সে এসব কিছু মানতে পারবে না, এটা স্বাভাবিক। এসব নিয়ে আমি কোনো প্রকার অভিমান করছি না। আপনারা নিজের দিক থেকেও নিজেদের ছোট ভাববেন না। যদি পজিটিভ কোনো কথা থাকে অবশ্যই আমাদের জানাবেন। ঈশানের আব্বু আম্মুর সামনে মায়ের আব্বু আম্মু হাত জোর করলো। হয়তো মেয়ের এরকম কাজের জন্য ঈশান একটা সপ্তাহ মায়ের বাসায় আসা যাওয়া করলো। মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করেও পারল না। সেদিন ঈশান মায়ের বাসায় এসেছিল, সেদিন দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলেছিল, ভালোবাসা কি এতই অন্যায় হয়ে গেছে মায়া? আপনাকে ভালোবাসাটা আমার জন্য কি এত বেশি অপরাধ হয়ে গেছে যে একটা সুযোগ আপনি আমায় দিতে পারছেন না? আমি বুঝতে পারছি আপনি কাউকে বিশ্বাস করতে চাইছেন না, তবে এতটাই কি আমি অবহেলার পাত্র যে আমাকে একটাবার বিশ্বাস করতে পারছেন না? অবশ্য সত্যিকারের ভালোবাসাকে মানুষ কখনো বিশ্বাস করতে পারে না, সেটা আমিও খুব ভালো করেই জানি। একটা কথা মায়া, আমি আর আসবো না, তবে এইটুকু জানতে পারবেন আমি যদি অন্য কাউকে বিয়েও করি তারপরেও আপনি শুধু আমার মনেই থাকবেন। আমি অপেক্ষা করব মায়া, আমি জানি আপনি ফিরে আসবেন। আর আমার ভালোবাসা, আমার বিশ্বাস বলছে আমি আপনাকে কখনো হারাবো না মায়া। মায়া সেদিন কোনো কথা বলেনি। ওই ঘটনার পর মাঝে কেটে গিয়েছিল 6টা মাস। আর এই 6টা মাস পুরো ভেঙে পড়েছিল। কাউকে বুঝতেও দেয়নি যে মনের দিক থেকে ছেলেটা ঠিক কতটুকু ভেঙে পড়েছিল। আব্বু আম্মু অনেকবার বলেছে মায়াকে ভুলে যেতে, কারণ 6টা মাসে মায়ের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ঈশান পরবর্তীতে জানার চেষ্টা করেছে মায়া কোথায় আছে, কি করছে, মেয়েটার বিয়ে হয়েছে কিনা, কিংবা মেয়েটা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে কিনা। তারপরও তেমন কোনো লাভ হয়নি, কারণ মায়েরা সেখানে আর থাকে না। ঈশান জানতে পারার পরে খারাপ লেগেছে, এটা ভেবেই যে মায়া ওর জন্য সেখান থেকে হয়তো চলে গেছে। ঈশান নিজেকেই দোষারোপ করেছিল। ঈশানের বন্ধুরা অবশ্য বলেছে যে মায়া ওর জন্য চলে যায়নি, তবে বিয়ে করবে না বলেই হয়তো পালিয়েছে। ঈশান এসব বিষয় নিয়ে ভাবতে বারণ করলেও ছেলেটা তা ভাবা বন্ধ করতে পারেনি, কারণ জীবনে যাকে প্রথমবার ভালোবেসেছে তাকে কি করে ভুলে যাবে। আব্বু আম্মু এর মাঝখানে বিয়ের কথা বলেছে অনেকবার, কিন্তু বিয়ের করার কথাটা যতবার বলেছে ওরা ঈশান ততবারই এড়িয়ে গেছে। ঈশান চাইছে না আর বিয়ের বিষয় নিয়ে সামনের দিকে কিছু এগোতে। কিছুদিন সময় নিতে চাই, মায়া ফিরে আসবে, সেটা নিয়ে এখনও ঈশান আশাবাদী। তাই ভেবেছে যে মায়া অবশ্যই ওরই হবে, তবে মনের দিক থেকে আশাটা ফুরিয়ে যাচ্ছে। কথাগুলো ভাবছিল, এরই মাঝখান থেকে একটা বন্ধুর ফোন আসলো। গত সপ্তাহে ছেলেটা এই শহরে ফিরেছে, তবে প্রতিনিয়ত ওকে ফোন করে দেখা করার জন্য বলছে। ওর মেজাজটা ভালো না, তাই দেখা করা হচ্ছে না। তবে আজকে ভাবছে যে বিকেলবেলায় একবার ওর সাথে দেখা করবে, যে ভাবার সেই কাজ। তবে বিকেলে দেখা করার পর ওদের আরও কয়েকটা বন্ধুকে নিয়ে বাসায় আসলে মেয়ে দেখতে। অবশ্য অফিসের কাজ শেষ করে ছেলেটা বেরিয়েছে, সেজন্য হয়তো সন্ধ্যায় গিয়ে দেখা করবে। ঈশান আর বারণ করলো না, ভাবলো যে কোথাও থেকে ঘুরে আসা যাবে। বন্ধু বিয়ে করবে, অন্তত কিছুদিন তো এসব বিয়ের কথা ওর কাঁধে উঠবে না, কারণ বন্ধুর বিয়েতে অবশ্যই থাকবে। এটা বাড়িতে এসে উপস্থিত হলো, বেশ ভালোই পরিবেশ পরিস্থিতি। ঈশান ওর আরও কয়েকটা বন্ধুর সাথে আসলো, তবে বন্ধুর বাবা মাকে এখানে দেখছে। ঈশান সবার সাথে কুশল বিনিময় করে নিল, কিন্তু সেখানে এসে অবাক হলো। এটা দেখে যে মায়ের আব্বু আম্মু আগে থেকে সেখানে উপস্থিত, ভাবলো কোনো আত্মীয় স্বজন হবে হয়তো। ঈশানকে দেখার পর মায়ের আব্বু আম্মু কোনো কথা বললেন না, তবে কেমন যেন তাকিয়ে রইলেন। ঈশান কারণটা বুঝতে পারল না যতক্ষণ অবধি মায়াকে ওদের সামনে আনা হলো। তারপর মায়াকে যখন এনে ঈশানের সামনে বসলো, তখন ঈশান অবাকে চরম সীমানায় পৌঁছে গেল। মায়াকে দেখার জন্যই বন্ধু ওকে এখানে এনেছে। ঈশান সেটা কল্পনাও করতে পারেনি। মায়াকে দেখার সাথে সাথেই সবাই প্রশংসা করতে লাগলো। ঈশানের কয়েকটা বন্ধু অর্থাৎ মেহেদি জানতো এটাই সেই মায়া। ঈশান ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইল। মেহেদি ওর হাতের উপর হাত রাখতেই তাচ্ছিল্য করে হাসলো। সবাই ভালো ভালো কথা বলছিল। এবার মায়ের একটা পরিচিত লোক অর্থাৎ মেয়ের মামা হিসেবে পরিচয় করিয়ে দিল। সে নাকি সম্বন্ধটা এনেছে। ঈশান বুঝতে পারল যে মায়া হয়তো এই বিয়েটা করতে চায়নি। ঈশানের কেন জানি মনে হয়েছে মায়া হয়তো বিয়েতে রাজি হয়ে গেছে, না হলে তো অন্য কোনো ছেলে সামনে আসতো না। যদি তাই না হতো তাহলে ওর থেকে মুখ লুকোতো না।
ওকে বিয়ে করবে না বলেই হয়তো বাসা থেকে পালিয়েছে। ঈশান তারপরেও খোঁজ খবর নিয়ে দেখেছে যে মায়েরা ওই বাড়িতে আর থাকে না। তবে 6 মাস বাদে যখন মেয়েটার সামনে আসলো, ওদের বাসা থেকে পুরো 1 ঘন্টার রাস্তা দূরত্বে এসে দেখতে পেল যে মায়া অন্য একটা জায়গায় এসে উপস্থিত। খারাপ লাগছে এটা ভেবেই যে মেয়েটা ওকে একটা সুযোগ দিতে পারত। এত ভালোবাসার পরেও ওকে একটাবারও বিশ্বাস করতে পারলো না। ঈশান ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে আছে। লাল শাড়িতে মেয়েটাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। না জানি বিয়ের শাড়িতে কতটা সুন্দর লাগবে। ঈশান কিছুক্ষণ ধরে তাকিয়ে রইল। সবাই যখন প্রশংসা করছিল তখন মেহেদি আর ঈশানকে চুপ করে থাকতে দেখে ওদের বন্ধু সিয়াম বলতে লাগলো, কিরে, কি হলো? তুই তো কিছু বললি না। তোদের হবু ভাবি কেমন হয়েছে অন্তত এবার তো বল। আসলে আমি অনেক বেশি সারপ্রাইজড। জীবনে কখনো এত বড় সারপ্রাইজের সম্মুখীন হইনি, তাই কথা বলার ভাষা পাচ্ছি না। বন্ধু, অল দ্য বেস্ট। অনেক ভালো থাকবি তোরা। আমি আশা করি তোরা অনেক সুখী থাকবি। কথাগুলো বলেই ঈশান সেদিন বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। ঈশানের বন্ধুরা মেহেদি বাদে কেউ বুঝতে পারেনি ওর বেরিয়ে যাওয়ার কারণ। মায়ের আব্বু আম্মু মায়া বুঝতে পেরেছিল কারণটা। তারপর কেটে গেছে মাঝখানে একটা সপ্তাহ। এই একটা সপ্তাহ ঈশান আর কখনো মেহেদির সাথে কিংবা অন্য কারোর সাথে যোগাযোগ করেনি। বাসা থেকে বের হয়নি। মনের দিক থেকে অনেক এলোমেলো হয়ে গেছে। কাউকে কিছু বলতেও পারেনি, আবার কাউকে কোনো কিছু বোঝাতেও পারেনি। ঈশানের আব্বু আম্মুকে কী করে বলবে যে বন্ধুর বউ হতে যাচ্ছে যে মেয়েটা কেউ পছন্দ করতো সেই মেয়েটাই? এসব কিছু জানার পর আব্বু আম্মু হয়তো কষ্ট পাবে। ঈশান নিজেই কষ্টের ভুক্তভোগী। এটাই বুঝতে পারছে না যে মেয়েটা কেন ওকে একটা সুযোগ দিল না। তাহলে কি ওর ভালোবাসায় কোনো ভুল ছিল, অপরাধ ছিল? সপ্তম দিনের মাথায় যখন ঈশান অফিসে আসলো, ছেলেটা অফিসে আসার পর সেদিন অবাক হলো মায়াকে দেখে, কারণ মায়া নাকি ওর সাথে কথা বলতে এসেছে। ঈশান বলতে না চাইলেও মেয়েটা অনেক রিকোয়েস্ট করার পরই ঈশান ওর সামনে আসে। মায়ার ঈশানকে হাসি মুখে তাকিয়ে থাকতে দেখে মেয়েটার চোখে পানি টলমল করছিল। মেয়েটা কথা বলছে তাই ঈশান নিজেই বলতে লাগলো, কংগ্রেস মিস মায়া, আমার বন্ধুর ওয়াইফ হতে যাচ্ছেন। আপনাদের বিবাহ লাইফের জন্য অগ্রিম কংগ্রেস জানিয়ে রাখলাম। অবশ্য জানি না বিয়েতে যাওয়া হবে কিনা, তবে চেষ্টা করব। মায়া অনেকক্ষণ যাবৎ ঈশানের সামনে দাঁড়িয়ে রইল। ছেলেটা ওর থেকে কোনো রেসপন্স না পেয়ে চলে যেতে নিলে মায়া বলতে আরম্ভ করলো, বিশ্বাস করেন, আমি এসবের কিছুই জানতাম না। আমি যদি জানতাম যে আপনার বন্ধুর জন্য আমাকে দেখতে যাওয়া হচ্ছে, তাহলে আমি আগেই বারণ করে দিতাম। আরে আপনি কাছেন কেন? আপনি লুকিয়ে বিয়ে করে নিলেও আমি কষ্ট পেতাম না। আপনার আমাকে পছন্দ নাই হতে পারে, আমাকে সুযোগ নাই দিতে পারেন, বড়লোকের পকেটে ছেলে ভাবতেই পারেন, তাতে আমার কিছু যায় আসে না। মায়া, আপনি ভয় পাবেন না। আমি এসব নিয়ে আপনাদের মাঝে ঝামেলা করব না। আপনি সিয়ামকে বিয়ে করে নিতে পারেন। ও আমার থেকে ভালো ছেলে। আপনি যে ওকে এক মুহূর্তে বিশ্বাস করে নিয়েছেন সেটা জেনে আমার খুব ভালো লেগেছে। বিশ্বাস সবাইকে করা যায় না, তাই না মায়া? আমরা যাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি তাদেরকে তো নই। দেখেন, আমি আপনাকে কত বিশ্বাস করেছিলাম। এখনও ভাবছি যে আপনি ফিরে আসবেন, আর দেখেন ফিরে এলেন। সেটা আমার বন্ধুর বউ হয়ে আসবেন বলেই। যাই হোক, আপনি হয়তো সরি বলার জন্য এসেছেন। এসব সরি টরি কোনো দরকার নেই। আর আপনি যদি বলতে আসেন যে আপনি এসবের কিছু জানতেন না, তাহলে সেটারও দরকার নেই। আমি ভুল বুঝিনি আপনাকে। মায়া, আমার কি অধিকার আছে আপনাকে ভুল বোঝার? আপনি এটাই চাইছেন তো আমার বন্ধুর সাথে বিয়ে করে নিয়ে ভালো থাকবেন? তো থাকেন না, আমি আপনাদের মাঝখানে আসবো না। আর ভয় নেই, আমার বন্ধু জানতেও পারবেন না। সেদিনের পর মাঝখানে আরও একটা মাস কাটলো। এই একটা মাসে ঈশান সিয়ামের সাথে কথা বলেছে, তবে সিয়াম ওসব বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করেনি। তারপর আবার মায়ের সাথে ওর বিয়ের বিষয়টা নিয়ে কোনো কথা বলেনি। ঈশান সেটা ভেবেই অবাক হলো। ছেলেটাকে জিজ্ঞেস করতে চেয়েও পারল না। ভাবলো বন্ধুর লাইফে খামোকা ইন্টারফেয়ার করার লাভ কী। সেদিন ঈশান 1 মাসের মাথায় যখন বাসায় ফিরল তখন খুব বেশি অবাক হলো। ছেলেটা ডাইনিং পেরিয়ে রুমের দিকে যাচ্ছিল, তখনই আম্মু বলল, ঈশান, আজকে মায়া এসেছিল বাসায়? অফিস থেকে ফিরে আচমকা আম্মুর এমন কথাতে ঈশান থমকে যায়। তারপর আম্মুর দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হেসে বলতে আরম্ভ করে, সিয়ামের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, সেই জন্যই হয়তো ইনভাইট করতে এসেছিল। এতগুলো ছেলে ওর পেছনে ঘুরছে, আর তাদের মধ্যে আমিও ছিলাম, সেই জন্য হয়তো ইনভাইট। না, এসব কিছু বলতে আসেনি, ও রিকোয়েস্ট করতে এসেছিল। সবচেয়ে বড় ব্যাপার কি জানো মায়া?
এই বিয়ের সম্বন্ধে কিছুই জানতো না। ওর মামা নাকি জোর করে সম্বন্ধটা এনেছিল, আর তারপরেই এসব কিছু হলো। মায়া জানতোই না যে তোমার বন্ধুর সাথেই ওর বিয়ের কথা চলছে। আর যখন জানতে পারলো তখন নিজেই ভেবেছে তোমাকে সরি বলা দরকার, সব সত্যটা বলা দরকার। আমি জানি না মেয়েটা কেন এসেছিল, তবে বলছিল যেখানে ওর সাথে বিয়ের কথা চলছে সেখানে বিয়ের কথা ভাবার আগে তুমি সুযোগটা আগে পাও। যদি কাউকে করতেই হয় তাহলে তোমাকে করবে। মায়া আরও বলে গেল আজকে বাসায় গিয়ে নাকি বলবে তোমাকে বিয়ে করার জন্য ও রাজি, তারপর ওই ছেলেটাকে। তুমি কি বোকা আম্মু? তুমি বুঝতে পারো না মেয়েটা মজা করছে? এখনও কোনো কম্পিটিশন চলছে নাকি যার জন্য আমাকে সুযোগ দিবে কিংবা ওকে সুযোগ দেবে না? জানি তোমরা কি থেকে কি ভাবো, আর যেটা চলে গেছে সেটা বাদ দাও। এসব বিষয়ে কথা বলার খুব বেশি দরকার আছে? আমি আর ওর জন্য অপেক্ষা করছি না। তোমাদের যদি আমাকে বিয়ে দেওয়ার এত ইচ্ছে থাকে তাহলে মেয়ে ঠিক করো, যাকে খুশি তাকে দেখো, যাকে বলবে বিয়ে করে নিব। তারপরে এইসব বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না আম্মু। আম্মু আর কিছু বলতে পারল না। ঈশান খেয়াল করলো আম্মু মুখে হাত দিয়ে বসে আছে সারাটা দিন। আজকাল কাজে মন বসাতে কষ্ট হয় ঈশানের। ভাবতেই খারাপ লাগে যে একটা মেয়েকে ভালোবাসলো আর সে এমন করে ওকে দূরে সরিয়ে দিল। সুযোগ তো দিলই না, বরং এমন একটা কাণ্ড ঘটালো ঈশান কল্পনাও করতে পারেনি যে মেয়েটা বাসাতে এসে এমন মজা করে যাবে। ছেলেটা দিন দিন মনের দিক থেকে অনেকটা ভেঙে পড়েছে, সেটা আব্বু আম্মুকে বুঝতে দেয়নি। এই ঘটনার পর দুদিন বাদে সেদিন যখন ঈশান দুপুরে বাসায় আসলো, বাসায় এসে কাউকেই পেল না, কারণ বাসাটা তালা দেওয়া। আব্বু আম্মুকে ফোন করলো, কেউ কল রিসিভ করেনি। শেষে বোনের ফোনে কল করতেই জানতে পারলো বোন একটা জায়গায় আছে, আব্বু আম্মু নাকি সেখানেই। ঈশান বলল তাহলে অফিসে চলে যাচ্ছে। তখনই আম্মু ফোনটা নিয়ে বলতে লাগলো, এখানে একটা ঝামেলা হয়ে গেছে আব্বু, তুমি একটু আসো প্লিজ। দেখো তুমি যদি না আসো ঝামেলাটা সমাধান হচ্ছে না, তাই বলছি কি প্লিজ আসো। আম্মু কথাটা বলেই কলটা কেটে দিতেই ঈশান বিপাকে পড়ে গেল। কি হয়েছে আবার কে জানে। তবে ঈশানের ভয় হতে লাগলো আব্বু আম্মু আবার কোনো বিপদে পড়লো না তো। ছেলেটা আর এক মুহূর্ত দেরি করলো না, আব্বু আম্মুকে কল করতে করতে সেদিকেই চলে গেল। আসার সময় আব্বু আম্মুকে অনেকবার করে কল করে তেমন কিছু জানতে না পারলেও শুধু ঠিকানাটাই জানতে পেরেছিল। তারপর ঠিকানা অনুযায়ী আসার পরেই দেখলো একটা কাজী অফিসের সামনে ওরা দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখেই ছেলেটা অবাক হলো। ঈশান কোনো প্রশ্ন করার আগেই আব্বু আম্মু জোর করে ওকে ভিতরে নিয়ে আসে। ভাবলো আবার কার নাকার বিয়েতে আনলো। ছেলেটা ভিতরে এসে আরও বেশি অবাক, কারণ সেখানে মায়া বসে আছে বউ সাজে। ঈশান ভাবতেও পারেনি যে মায়া মেয়েটাকে এখানে দ্বিতীয়বার দেখবে। ঈশান আসতেই মায়ের আব্বু আম্মুকে সবটাই বলতে লাগলো। ঈশান এরই মাঝখানে খেয়াল করলো বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। ঈশানের বন্ধু মেহেদি বলতে আরম্ভ করলো, বন্ধু, আমি ওই ঘটনার পর সিয়ামকে বুঝিয়ে বলেছিলাম সবটা। তোমাদের মাঝে যে প্রেম ভালোবাসার কাহিনী চলছে সেটা নিয়ে মান অভিমানের পালাও চলতে পারে, তাই ওকে বিয়েটা করতে বারণ করে দিয়েছিলাম। দেখ, যেটা হয়েছে সেটার জন্য রাগ করে থাকিস না, বিয়েটা করে নে। আজ বাদে কাল সবই ঠিক হয়ে যাবে। মেয়েটা ভুল করেছে, আর ভাবি তো বুঝতে পারেনি যে এরকম কিছু হবে। এখন রাগ করে থেকে বিয়েটা না করে এখান থেকে চলে যাস না। ভালোবাসিস মেয়েটাকে তুই, খামোকা জেদ করে থেকে বিয়েটা বাধা দিস না। বিয়ের পর দেখবি একসাথে থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে। এসব ব্ল্যাকমেলের মানে কি আম্মু? তোমরা জানতে আমি এখানে আসবো না, সেই জন্য এমন একটা কথা বলে আমাকে এখানে আনলে, তাই না? কাজটা খুব বেশি ভালো করলে না। যেখানে যেটা হবার নয় সেটা নিয়ে কেন জেদ করছো তোমরা? তাছাড়া আমি তো বলে দিয়েছি অন্য কোনো মেয়ে দেখো, সে মেয়েকে আমি বিয়ে করে নেব। আর এই মেয়েটা যাকে খুশি বিয়ে করতে পারে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি কোনো কিছুতেই বারণ করছি না, উনি বিয়ে করে নিক, তাতে আমার কোনো সমস্যাও নেই। আর দেখুন ম্যাডাম, আমার আব্বু আম্মাকে উল্টাপাল্টা ভুলভাল বোঝানো বন্ধ করুন। আপনি বিয়ে করতে চাননি, করেননি, ব্যাস, তার জন্য এখন বারবার কেন আমাকে বোঝাতে হবে? আপনার জন্য আপনার অন্য কাউকে পছন্দ কিংবা বিয়ে করার ইচ্ছা ছিল, সেটা করেছেন, তাহলে আমাকে এসব বিষয়ে ইনভলভ কেন করছেন? আমাকে কিছু বোঝাতে হবে না। আমি আপনাকে আর একটা প্রশ্ন করেছি এই ঘটনার পর? ঈশান মায়া মেয়েটার দিকে তাকালো। ভদ্রমহিলা অসহায়ভাবে মাথা নিচু করে আছে। ঈশানের কথা শেষ হতেই মায়া উঠে আসলো। তারপর ছেলেটার সামনে হাত জোর করে বলতে লাগলো,
প্লিজ ঈশান, ভুল বুঝবেন না আমায়, বিয়েটা করে নিন না। আপনি তো চেয়েছিলেন আমাকে সময় দিতে, কিন্তু আমি সময়টা বেশি নিয়ে ফেলেছি। হয়তো সেই দিন আপনার বন্ধু না গেলে আপনাকে নিয়ে ভাবার পরেও দূরত্ব বজায় রাখতাম। আপনাকে নিয়ে ভাবতে ভাবতে বুঝতে পেরেছি যে আপনাকে একটা সুযোগ দেওয়া দরকার। যে আমাকে এত ভালোবাসে তার লাইফে আমার আসা দরকার। নিজেকে অন্তত দ্বিতীয়বার একটা সুযোগ আমি দিতে চাই। আপনি আমাকে সেই সুযোগ নেওয়া থেকে বঞ্চিত করবেন না। সেদিন আপনি যেমন সুযোগ চেয়েছিলেন, আমি আজকে চাইছি অন্তত ভালোবাসেন বলে রাগ করে দূরে সরিয়ে দেবেন না। আমি সেটা আশা করি। তবে আমি চাইছি আপনি আমায় বিয়ে করে নিন। দয়া করে রাগ করে থাকবেন না প্লিজ ঈশান। সবাই ঈশানকে বিয়েটা করে নেওয়ার জন্য বারবার বলতে লাগলো। শেষে আধা ঘন্টা সবার জোড়াজুড়িতে ঈশান কাজীর সামনে এসে নিজেই কাজীকে বিয়ে পড়াতে শুরু করতে বললে সবাই বেশ খুশি হলো। মায়ের পাশে বসে ঈশান বিয়েটা সম্পন্ন করলো। ছেলেটা আর চোখে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল। সম্পূর্ণ বউ সাজে এসেছে মেয়েটা আজ, হয়তো বাসা থেকে সেজে এসেছে। এসব বোধহয় আব্বু আম্মুরই প্ল্যান ছিল, সেটা ছেলেটা খুব ভালো করেই বুঝতে পারছে। তাহলে এরকম একটা প্ল্যানে এত তাড়াতাড়ি মায়ের পক্ষে ঈশানকে কাবু করা সম্ভব ছিল না, কারণ ঈশান ভেবে নিয়েছিল মেয়েটার সাথে আর কোনো প্রকার কথা বলবে না। সে যেখানে কিনা মেয়েটা ওকে এমন করে ঘায়ল করে ফেললো। বিয়ে শেষে মায়ের আব্বু আম্মু আর মামা সবার সাথে কথা বলল। কাজী অফিস থেকে বেরিয়ে সবাই ঈশানকে বাসায় পৌঁছে দিল। সেখানে সন্ধ্যা অবধি সবার সাথে আলাপ আলোচনা চলল। তারপর খাবার দাবার ব্যবস্থা করা হলে সবাই খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে চলে গেল। বন্ধুরা যাওয়ার সময় এক একজন এক এক টিপস দিয়ে গেল, কিন্তু ঈশান আজকে খুশি হতে পারছে না। মেয়েটা ওকে এমন করে কষ্ট দিয়েছে। পুরো 7-8টা মাস ঈশান ঠিকঠাক মতো ঘুমোতে পারেনি রাতে। আর মায়া চলে যাওয়ার পর থেকে তো মনে হয়েছে যে মেয়েটা ওকে কেন ছেড়ে গেল, ওর কী দোষ ছিল। এসব বিষয় নিয়েই ভাবছিল ঈশান। কথাগুলো ভাবছিল তখন বোনটা এসে ওর হাত ধরে টেনে রুমের সামনে এনে দরজা ঠেলে ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর দরজা লাগিয়ে দিল। ঈশান কিছুক্ষণ যাবৎ বেডের দিকে তাকিয়ে রইল। বেডে এই মুহূর্তে একটা পরী বসে আছে, যাকে দেখার জন্যই ঈশানের প্রাণটা ছটফট করত। আজকে মনে হচ্ছে মেয়েটাকে প্রাণ ভরে দেখতে। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে এসে মেয়েটার সামনে দাঁড়ালো। ভাবতেও পারেনি আজকে আব্বু আম্মু জোর করে ধরে এমন করে বিয়েটা দিয়ে দিবে। ঈশানের উপস্থিতির টের পেয়ে মায়া উঠে আসে। ছেলেটা যখনই চলে যাবে এরই মাঝখানে মায়া ওর হাতটা ধরে ফেললো। ঈশান বুঝতে পারলো মায়া ওর হাত ধরেছে। হয়তো মেয়েটা ভাবছে ওকে ঈশান ভুল বুঝেছে। ছেলেটা মায়ার দিকে ফিরতেই মেয়েটা যেটা করলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না, কারণ মায়া আচমকাই জ্যাপটে ঈশানকে দু হাতে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান ভাবতেও পারেনি মেয়েটা এরকম কিছু করবে। ঈশান চুপ করে আছে দেখে মায়া কেঁদে কেঁদে বলতে লাগলো, সরি ঈশান, আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। আর না চাইতেও আপনাকে ভালোবেসে ফেলবো। আর এত বেশি ভালোবাসবো যে আপনাকে না দেখতে পেলে আমার ভেতরটা ছটফট করবে। বিশ্বাস করেন, ভাবতে পারিনি জীবনে দ্বিতীয়বার আবার কাউকে নিয়ে ভাবতে শুরু করব। আপনার থেকে দূরত্ব, আপনার অবহেলা আমাকে বুঝিয়ে দিচ্ছিল আমি আপনাকে কতটা চাই। আমি আপনাকে সেই দিন ফিরিয়ে দিয়ে কত বড় ভুল করেছিলাম। দয়া করে রাগ করে থাকবেন না প্লিজ ঈশান। আমাকে একটাবার জড়িয়ে ধরুন না। খুব বেশি খারাপ লাগছে আমার। আপনি না আমাকে আগলে নিতে চেয়েছিলেন, তাহলে এখন রাগ করে আছেন কেন বলেন না? একবার ভালোবাসেন আমায়, এমন করে কেন চুপ করে আছেন? আমার ভয় করছে ঈশান। আমার বারবার মনে হচ্ছে আমি আপনাকেও হারিয়ে ফেলবো। আমি আপনার থেকে দূরে চলে যাব। দয়া করে বলুন না, আপনি আমাকে দূরে সরিয়ে দেবেন না কখনো। ডিভোর্সি বলে অবহেলা করবেন না প্লিজ ঈশান, বলেন না। ডিভোর্সি কথাটা শোনার সাথে সাথে ঈশান মায়াকে দু হাতে জড়িয়ে ধরল, আবার পরক্ষণেই ছেড়ে দিল। ঈশানের চুপ করে থাকাতেই মায়া বুঝতে পারছে ছেলেটা ঠিক কতটা কষ্ট পেয়েছে, যার জন্য হয়তো ওর সাথে কথা বলতে চাইছে না। একটু বাদেই মায়া ঈশানের বুক থেকে মুখ তুলল। ছেলেটার মুখে দুপাশে হাত রেখে কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে রইল। তারপর সারা মুখে পাগলের মতো চুমু খেলো। তারপরও ঈশান কোনো কথা বলছে না। মেয়েটা যে ওকে এত ভালোবেসে ফেলবে ঈশান কল্পনাও করতে পারেনি। সব কিছু স্বপ্নের মতো লাগছে ঈশানের কাছে।
ভেবেছিল জীবনে সব কিছু পেয়ে গেলেও একটা না পাওয়া থেকে যাবে, আর সেটা মায়া। কিন্তু মায়া নিজেই ওর লাইফে চলে আসবে সেটা কল্পনাও করতে পারেনি। ঈশান একটু বাদেই মায়াকে ছাড়িয়ে নেয়, তারপর ওয়াশরুমে চলে যায়। মায়া বেডে বসে কান্না করতে লাগলো। ঈশান মিনিট 10 পরে ফিরে এসে দেখলো মেয়েটা বেডে বসে নাক টানছে। ছেলেটাকে আসতে দেখে মায়া উঠে দাঁড়াতেই ঈশান গিয়ে ওয়ার্ড্রোবটা খুলে দিয়ে বলতে লাগলো, এখানে আপনার পছন্দের কালারের শাড়ি আর 3 পিস দুটোই আছে, যেটা খুশি পরে নিন, ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ুন। ঈশান কথাটা বলে বেডের মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। মায়া অবাক হলো ছেলেটার এরকম কর্মকাণ্ডে। ভাবলো হয়তো ঈশান সেদিনের বিষয়টা নিয়ে রাগ করে আছে, কষ্ট পেয়েছে খুব, সেজন্যই কথা বলতে চাইছে না, তাই এখন ওকে জোর করে ঠিক হতে হবে। মায়া গিয়ে ফ্রেশ হয়ে আসে, ততক্ষণে ঈশান চোখ বন্ধ করে নিয়েছে। মায়া এসেই ছেলেটার পাশে বসে রইল। দুজনের মাঝখানে কোলবালিশ দিয়েছে ছেলেটা। ভয় লাগছে এটা ভেবেই যে ঈশান ওকে দূরে সরিয়ে দেবে না তো। মায়া নিজেকে কন্ট্রোল করতে পারল না, বালিশটা কাছাকাছি আনলো। ঈশানকে জড়িয়ে ধরলেও ছেলেটা একটাবারও ওকে জড়িয়ে ধরল না। মাঝরাতে কান্নাকাটির শব্দে ঈশান চোখ খুলতেই বুঝতে পারলো কেউ একজন জায়নামাজে বসে মোনাজাতে হাত তুলে ফুঁপিয়ে কাঁদছে, আর কিছু একটা চাইছে। ঈশান স্পষ্ট শুনতে পেল মায়া ওর ভালোবাসা পাওয়ার কথা বলছে। ঈশান যেন ওকে ভুল না বোঝে সেজন্য আল্লাহর দরবারে বারবার ফরিদা করছে। মায়া এত জোরে ফুঁপিয়ে কান্না করছে যার জন্য পুরো রুমটা জুড়ে শুধু কান্নার শব্দগুলো বাড়ি খাচ্ছে। ঈশান মিনিট 10 পর্যন্ত মায়ের কান্নাকাটি শুনল। ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেই আর শুনতে পারেনি। পরদিন সকালে উঠে মায়া নিজেকে ঈশানের বুকের মধ্যে আবিষ্কার করলো, কিন্তু ছেলেটা এখনও ঘুমাচ্ছে। তারপর যখন নিজেকে ছাড়িয়ে নিল তখন বুঝতে পারলো যে ঈশানের ঘুমটা ভেঙে গেছে। মায়ে কিছু বলতে পারলো না, আর বলতে চাইলও না। ঈশান ওর দিকে তাকিয়ে রইল, তারপর একটা পর্যায়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ও খেয়াল করেছে ঈশানের রুমে ওয়ার্ড্রোবের মধ্যে গাদা গাদা শাড়ি আর 3 পিস। এগুলো যে ছেলেটা নিজের ভবিষ্যৎ বউয়ের জন্য আগে থেকেই কিনে রেখেছিল সেটা মায়া খুব ভালো করেই বুঝতে পারছে। আয়নার সামনে দাঁড়িয়ে মায়া ভেজা চুলগুলো মুছতে লাগলো। ঈশান ফ্রেশ হয়ে আসলো। ওয়াশরুমে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলো মেয়েটাকে আর কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। ঈশান জানে না কেন এমন করছে, তবে রাগ হচ্ছে খুব মেয়েটার উপর। কেন যে ওকে এমন করে কষ্ট দিল ঈশান সেটাই ভাবছে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বাইরে আসলো। মায়ের ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে গোছাচ্ছে। তবে মেয়েটা যে এত সুন্দর করে নিজে থেকে সাজবে ওর জন্য ঈশান ভাবেনি। ভেবেছে ডিভোর্সের পর থেকে আর কখনো নিজেকে জোর করে সাজানোর চেষ্টা করেনি, কিন্তু আজকে দেখছে যে ওর জন্য হলেও নিজেকে সাজাচ্ছে। ঈশানের খুব হাসি পাচ্ছে মেয়েটাকে এমন করে বারবার ফুপিয়ে উঠতে দেখে। স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য যে একটা মেয়ে কতটা কাঁদতে পারে, স্বামী কাছে না আসলে তার জন্য একটা মেয়ে নিজেকে কতটা অসহায় ভাবতে পারে, এই মুহূর্তে ঈশান সেটা বুঝতে পারছে। মায়া অনেকক্ষণ ফুপিয়ে ফুপিয়ে নিজেকে তৈরি করতে লাগলো, তবে কান্নার কারণে কোনো কাজই ঠিকঠাক করতে পারছে না। কানের দুল পড়তে নিয়েছিল মেয়েটা, ঠিক তখনই ঈশান এসে ওর পিছনে দাঁড়ালো। মায়া বুঝতে পেরে যখনই উঠে দাঁড়ালো তখনই ঈশান ওর হাত থেকে দুলটা নিয়ে কানে পরিয়ে দিল। তারপর চুলগুলো বেশ ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিল। মায়া ঠিক আগের মতোই উল্টো দিকে ঘুরে ঈশানের সামনাসামনি দাঁড়িয়ে আছে। ছেলেটা খুব যত্ন সহকারে মায়ের চুলগুলো মুছে দিচ্ছে। মায়া চোখ বন্ধ করে বারবার জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। ঈশান বুঝতে পারছে মেয়েটা কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। ছেলেটা কিছুক্ষণ যাবৎ দাঁড়িয়ে থেকে একটা সময় আলতো করে মায়ের শাড়ি গলিয়ে পেটের উপর দিয়ে হাত রাখতেই মায়া চমকে উঠল। ভাবতেও পারেনি যে ঈশান এত তাড়াতাড়ি কাছে চলে আসবে আর ছেলেটা ওর উপর রাগটা কমিয়ে ফেলবে। ঈশান জড়িয়ে ধরতেই মায়া বুঝে গেল যে ঈশান আর ওর উপর রাগ করে নেই। মেয়েটা ওর দিকে ফিরতেই গেলে ঈশান ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে পেটের উপর স্লাইড করতে আরম্ভ করলো। ঈশানের এমন স্পর্শে মায়া কেমন যেন কেঁপে উঠল। মেয়েটার নিঃশ্বাসটা আরেকটু ভারী হয়ে আসলো। যখন ঈশান ওর ঘাড়ের উপর থেকে চুল সরিয়ে দিয়ে সেখানে নাক ঘষতে আরম্ভ করলো, মিনিট 5 পরে ঈশানের চুমো স্পর্শে মায়া কেমন যেন শিউরে উঠল। ছেলেটা আয়নাতে খেয়াল করলো মেয়েটার চোখ মুখ খিচে বন্ধ করে আছে। মায়া এই মুহূর্তে ঈশানের হাতের উপর 2 হাত রেখে চুপ করে দাঁড়িয়ে আছে। হয়তো প্রিয় মানুষটার ভালোবাসার স্পর্শ অনুভব করছে, আর ঈশান সময়ের সাথে আদরের মাত্রাটা বাড়াচ্ছে। ছেলেটা হাঁসফাঁস করছিল অতিরিক্ত, আর ঈশানও তত বেশি ওর ঘাড়ে গলায় আদরে স্পর্শ দিয়েছিল।
এবার মেয়েটার মনে পড়ল ঈশান কি তাহলে আর রাগ করে নেই, তাই কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো। তুমি না আমার উপরে রাগ করে আছো তাহলে? হুস, কোনো কথা নয়। আমার মায়াবতীর কাছে আমাকে থাকতে দাও। এতদিন আমাকে দূরে সরিয়ে রেখেও তোমার আমাকে কষ্ট দেওয়া হয়নি, নাকি এখনও দূরে সরিয়ে দিতে চাইছো? আমি ভালোবেসেছি, আদর করেছি, সেটা কি তোমার ভালো লাগছে না জান পাখি? তুমি তো আমার কাছে আসতেই চাইছিলে না। রাতে আমি তোমার বুকে ঘুমিয়েছি, তুমি আমাকে জড়িয়ে ধরনি একটা বারের জন্য, তারপর বারবার আমাকে ইগনোর করলে। আমার ভয় হচ্ছিল যে তুমি আমার কাছেই আসবে না, রাগ করে থাকবে কতদিন ঠিক নেই। তাহলে এখন কাছে এসেছি, বাধা দিচ্ছ কেন? কই, বাধা দিচ্ছ না তো, তবে অবাক লাগছে তুমি এত তাড়াতাড়ি আমাকে মেনে নেবে ভাবতেও পারিনি। এত মিষ্টি একটা বউ পেয়েছি, মেনে না নিয়ে কোথায় যায়? তাছাড়া আমি কি বোকা নাকি যে এত দূরে রেখে বউকে কষ্ট দেব? তবে এটুকু বোঝাতে চেয়েছিলাম যে এই কয়েকটা দিন আমার ঠিক কতটুকু কষ্ট হয়েছে। আর কাল রাতে যখন কান্নাকাটি করে মনে যাতে হাত তুলে আমার ভালোবাসা চাইছিলে, তখন আমার মনে হয়েছে আমি অন্যায় করে ফেলছি। কাল রুমে এসে আমার ভালোবাসাটা উচিত ছিল বউটাকে আদর করতে শুরু করলে হয়তো আমি সবটা ভুলে যেতাম। তোমার কাছাকাছি এসে একবার জড়িয়ে দিলে হয়তো আমার রাগটা কমে যেত। আমি এসেছিলাম, তুমি আমাকে জড়িয়ে ধরনি, আদর করনি, আমি একটু। ঈশান মায়ের ঘাড়ে গাঢ়ভাবে চুমু দিতে মায়া আর ঈশান চুপ করে থাকতে পারল না। ওর দিকে ফিরে জাপটে জড়িয়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মায়ের বুকের ওঠানামাতে বলে দিচ্ছে যে ঈশানের বেপরোয়া স্পর্শ মেয়েটাকে উত্তেজিত করে ফেলেছে। ঈশান মুচকি হাসলো। কিছুক্ষণ মেয়েটাকে জড়িয়ে রেখে মাথায় হাজারটা চুমু খেলো। তারপর জোর করে ছাড়িয়ে নিতেই খেয়াল করে মায়ের ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। মেয়েটার শরীরটাও একদম ফোনের মতো ভাইব্রেট করছে। এক হাত মুখের পাশে রাখতেই মায়া আলতো করে চোখ খুলল। তারপর ছেলেটার ঠোঁট জোড়া নিজের কাছে দেখেই চোখ জোড়া আবারও খিচে বন্ধ করে নিল। ঈশান মায়ের চোখে আলতো করে ঠোঁট জোড়া ছোঁয়াতেই মায়ের ভিতরে অজানা এক শিহরণ বয়ে গেল। মেয়েটা এক হাতে ঈশানের চুল, অন্য হাতে টি শার্টের কলারটা আঁকড়ে ধরে রইল। কিছুক্ষণ যাবৎ ঈশানের স্পর্শ অনুভব করার পর একটা সময় ঈশান মায়ের বুকের উপর থেকে শাড়ির আঁচলটা টেনে সেখানটাতে আদর দিতে লাগলো। ঈশান ভাবলো এভাবে হবে না, তাই মেয়েটাকে কোলে ওঠালো। সাথে সাথে মায়া ঈশানের গলাটায় জড়িয়ে ধরে বুকে মুখ লোকালো। ঈশান যখন বেডের দিকে যাচ্ছিল তখন মায়া লজ্জা পেয়ে বলতে লাগলো, এখন এই দিনের বেলায় এমন কিছু করলে আমার লজ্জা লাগবে না ঈশান? ওকে ওকে, সবাইকে চলে যেতে বলি তাহলে। হুম। এই যে ভাইয়ারা আর আপুরা, আপনারা এখন এখানে থাকবেন না। আমার বউটা লজ্জা পাচ্ছে। আমি আর সময় নষ্ট করতে চাইছি না, কারণ নেক্সট প্ল্যান আমাদের বেবি। খুব শীঘ্রই আসছি অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।